আচ্ছা, তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 48 থেকে আমরা শুরু করব বলছিলাম। এখানে বলছে জেসমিন আর আবিদার হচ্ছে বয়সের অনুপাত 3:2। আবিদা আর অনিকার বয়সের অনুপাত 5:1। অনিকার বর্তমান বয়স হচ্ছে 3 বছর 6 মাস। তাহলে 5 বছর পরে আবিদার বয়স কত হবে? আর অনিকার বর্তমান বয়স আর জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ? হ্যাঁ, তার মানে অনেকগুলো প্রশ্ন আপনাকে একবারে এখানে আনসার করতে হবে। তো প্রথমে বলছে যেটা যে জেসমিন আর আবিদার বয়সের অনুপাত 3:2। তো এখান থেকে আমরা হচ্ছে উম, মানে আপনার আবিদার অনিকার বয়সের অনুপাত 5:1। ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো, মানে এই অনুপাত ধরে আমরা বের করে ফেলতে পারবো। হ্যাঁ। তো প্রথমে দেখেন এখানে কি বললো যে জেসমিন আর এখানে দেখেন হচ্ছে আবিদা আর অনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। তার মানে হচ্ছে অনিকার বয়স যদি 1 বছর হয়, তাহলে আপনার জেসমিনের বয়স হবে হচ্ছে, আবিদার বয়স হবে 5 বছর, মানে 5:1। তো এখানে দেখেন মানে 5 গুণ আর কি। অনিকার বয়স হচ্ছে 3 বছর 6 মাস। তাহলে আমাদের বলছে কি আবিদার বয়স কত, তাহলে আবিদার বয়স আমরা বের করি। এর হচ্ছে 3 বছর 6 মাস। আচ্ছা, 3 বছর 6 মাসে কয় মাস হয়? 3 বছরে 6 মাসে 3 বারং 36, আর +6 মানে 42 মাস। এই 42 মাস। আর হচ্ছে এই বলছে যে আবিদার বয়স হচ্ছে অনিকার 5 গুণ, মানে 5 এর সাথে গুণ করলে হয়ে যাবে আবিদার বয়স। হ্যাঁ, তাহলে হচ্ছে এর বয়স হবে 42 × 5, এত মাস। সরি, এটা মাস লিখতে হবে। এত মাস। হ্যাঁ, এত মাস মানে 210 নাকি? 210 মাস। এটা হচ্ছে আবেদার বয়স। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে যদি এটা আপনার বছরে কনভার্ট করেন যে কত বছর, তাহলে আপনার 12 দিয়ে ভাগ করতে হবে। 210কে আপনি যদি 12 দিয়ে ভাগ করেন, তাহলে হচ্ছে আপনার এখানে যদি আপনার 12, 20 তো হবে না, 18 হলে বেশি হয়ে যাচ্ছে। 17 12 কত হয়? 170 আর হচ্ছে 34, 204। তাহলে 17 আর দিকে 6 হচ্ছে, তার মানে সাড়ে সাড়ে 17 বছর। অর্থাৎ আবেদার বয়স হচ্ছে 17.5 বছর। মানে আপনি যদি মাসটাকে বছরে কনভার্ট করেন তাহলে 17.5 বছর। হুম। এখন বর্তমান বয়স, তাহলে 5 বছর পর কত হবে? 5 বছর পর যদি আপনাকে বলে আবেদার বয়স, তাহলে এখন যদি 17.5 হয়, তাহলে 5 বছর পরে হচ্ছে 22.5, 22 22.5 বছর। ওকে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। বলছে 5 বছর পরে আবেদার বয়স কত হবে? হুম, 22.5 বছর। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরেরটাতে। মানে এখানে আমরা লিখে রাখি, এটা আমাদের জানা লাগবে কিন্তু। হ্যাঁ, যে আবিদার বর্তমান বয়স হচ্ছে, আবিদার বর্তমান বয়স 17.5 বছর, বা মাস হিসাবে ছিল কত? 210 মাস। মাস হিসাবে ছিল 210 মাস। আর অনিকার বয়স তো এখানে দেওয়াই আছে 3.5 বছর। অনিকারটা তো দেওয়াই আছে। অনিকারটা হচ্ছে 42 মাস। আর একজন কে থাকলো? জেসমিন। তাহলে জেসমিনেরটা আমরা বের করি। জেসমিনের সাথে আবিদের সম্পর্ক হচ্ছে 3:2। তাহলে আমরা জেসমিনের বয়স বের করি। জেসমিনের জেসমিনের বয়স হচ্ছে আবিদার 2/3 ভাগ। তাহলে আবিদার বয়স হচ্ছে 210 মাস। তাহলে জেসমিনেরটা হবে 2/3 ভাগ। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 105, তার মানে 315 মাস। ওকে। হ্যাঁ।
এখন আসি বলছে যে শতকরা কত। বলছে অনিকার বয়স জেসমিনের বয়সের শতকরা কত, তাহলে শতকরা বের করেন। কার সাথে কার তুলনা হবে? অনিকার সাথে। অনিকার অনিকার বয়স জেসমিনের সাথে তুলনা হয়। তাহলে জেসমিনের হচ্ছে 315 আর অনিকার হচ্ছে 42 মাস, গুণন 100। তাহলে এটা দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে আপনার এটা 5 দিয়ে কাটলে কত হবে? এটা 5 দিয়ে কাটলে হবে হচ্ছে আপনার 20, আর 5 দিয়ে কাটলে এটা 5 6 30 63, তাই না? আচ্ছা, তারপরে আমাদের 3 দিয়ে কাটি, 3 14 42 আর 3 21, 7 দিয়ে কাটলে এটা 3, এটা 2, তার মানে 40/3, অর্থাৎ 3 13 39, তাহলে 13.1/3% শতকরা। হ্যাঁ, এই, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, তাহলে এটা মিশাই দেয়, পরটাতে যায়। বলছে ক খ গ এর অনুপাত হচ্ছে কত? 7 5 আর 3। বলছে খ যদি আপনার আহ, গ অপেক্ষা 222 টাকা বেশি পায় তবে কার বেতন কত? আচ্ছা, তো এইটা আপনার হচ্ছে, মানে আমরা যদি এইভাবে বলি যে ক আহ, আপনার পাবে কত টাকা? 7x। আর খ পাবে কত টাকা? 5x। আর গ পাবে কত টাকা? 3x। এখন আমাদেরকে বলছে যে খ গ এর থেকে 222 টাকা বেশি পাবে, তাহলে খ গ এর মধ্যে বিয়োগ করলে কত হবে? 5x মাইনাস 3x সমান সমান 222 টাকা। তাহলে 2x সমান সমান 222, তাহলে x এর মান হচ্ছে 111। এখন বলছে কার বেতন কত, তাহলে আপনি এখানে হচ্ছে কয়েরটা, কয়ের কত হবে? 7 × 111, তাহলে 777 টাকা। খ হবে 5 × 111, মানে 555 টাকা। আর গ হবে 3 × 111, মানে 333 টাকা। ওকে, এটা শেষ। এই বুঝতে পারছেন সবাই? খুবই সহজ অঙ্ক, এটা না বোঝার কিছু নাই, খুব সিম্পল একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা চলে আসি, এই প্রশ্নটা দেখেন একটু পিকুলিয়ার টাইপের আছে। বলছে যে 5,445 টাকা ভাগ করতে হবে কয়জনের মধ্যে? 3 জনের মধ্যে, ক খ গ। তাহলে ক খ গ। এখন বলছে ক খ এর টাকার 9 গুণ বেশি পাবে, আর খ গ এর টাকার 3 গুণ বেশি পাবে। হ্যাঁ, এইভাবে ভাগ করতে হবে, বুঝেন? আগে কথা গেলে বুঝতে হবে এখানে। বলছে যে খ গ এর টাকার 3 গুণ বেশি পাবে, তার মানে গ যদি 1 টাকা পায় তাহলে খ কয় টাকা পাবে বলেন তো? গ যদি 1 টাকা পায় তাহলে খ কয় টাকা পাবে? এই কথা দ্বারা কি বোঝাচ্ছে? যে খ গ এর থেকে 3 গুণ বেশি পাবে, এর মানে কি? আর নমিনাল লিখছে 3 টাকা। আপনাদের কি মনে হয় যে খ যদি ধরেন গ 1 টাকা পেলো তাহলে খ এর কয় টাকা? 3 টাকা হবে? এভাবে কি? আচ্ছা, আকলিমাও লিখছে 3 টাকা। আকলিমাকে কি আজকে ফোন দিছিল কুরিয়ার থেকে? আচ্ছা, তো এখানে দেখেন আসলে ব্যাপারটা ভিন্ন। আপনারা যেটা বুঝছেন সেটা হচ্ছে যে আহ, ধরেন গ যদি 1 টাকা পায় তাহলে খ পাবে বলছে 3 গুণ বেশি, মানে এ পাবে 4 টাকা। কারণ 3 গুণ বেশি পাবে মানে 3 গুণ পাবে না, 3 গুণ বেশি পাবে মানে 3 টাকা বেশি পাবে। মানে এ যদি 1 টাকা পায় তাহলে ও পাবে 4 টাকা। বুঝতে পারছেন? মানে 3 টাকা বেশি পাবে, 3 গুণ বেশি টাকা পাবে। আর ক হচ্ছে খয়ের টাকার 9 গুণ বেশি পাবে, তার মানে ক পাবে হচ্ছে খয়ের এখানে 4, তাহলে 9 গুণ বেশি করলে 36 টাকা বেশি হবে, তাহলে এর হবে 40 টাকা।
এই অনুপাতে ভাগ হবে, বুঝতে পারছেন টাকাটা? তার মানে ক, খ, গ এই অনুপাতে টাকাটা ভাগ হবে, মানে 4 মানে 40:4:1। তাহলে এখন ক পাবে কত টাকা? এই 5445 কয় ভাগ হবে? 40 আর 41, 45 ভাগ হবে। 45 ভাগের ক পাবে 40 ভাগ। ওকে, তাহলে কত হলো এটা? 45 ভাগে ক পাবে হচ্ছে 40 ভাগ। তাহলে আপনি 45 দিয়ে যদি এটা কাটেন তাহলে কত হবে? 45 দিয়ে এটা কাটলে হচ্ছে 45 একে 45, তাই না? তাহলে এখানে থাকতেছে কত? 9, 45 দোকানে 94, 90, তাহলে 4, 45, 121। তাহলে 121 গুণ করলে 4 একে 4, 4 × 12 = 48, 4840 টাকা। ঠিক আছে, হ্যাঁ তাপস? স্যার 45 কোথায় হলো স্যার? এই যে 40 আর একে 44 আর একে 45, এইভাবে টাকাটা ভাগ হবে, হ্যাঁ। মানে এই জি অনুপাত, স্যার। মানে ক, খ, গ এর অনুপাত হচ্ছে 40, মানে অনুপাত 45। ক, খ, গ হচ্ছে 40, 4 অনুপাত 1, এইভাবে টাকাটা ভাগ হবে। আচ্ছা, এটা গেল কয়ের ভাগ। এবার যদি বলে আপনার ক্ষয়ের ভাগ কত, তাহলে ক্ষয়ের ভাগ হবে হচ্ছে আপনার, এখানে চেঞ্জ করে দিলে হচ্ছে ক্ষয়ের ভাগ হবে 4 ভাগ, তাহলে 4 একে 4, 4 × 12 = 48। আর গয়ের হবে তাহলে 1 ভাগ, 1 ভাগ মানে 121 টাকা। হ্যাঁ, এই বুঝতে পারছেন? নবী আর বলছে এক্স, তো এক্স ধরলে একই হবে, এটা এক্স, এটা 4x, এটা 40x, একই হবে উত্তর। তা আপনাদের মূল জায়গাটা বুঝতে পারছেন তো? আপনারা যে ভুলটা করছেন সেটা মানে একটা মোটামুটি মানে ভুল, যেটা ওটা আসলে অনেকেই ওই 3 গুণ মনে করে লিখে ফেলবে, আসলে 3 গুণ বেশি। 3 গুণ বেশি আর 3 গুণ এক জিনিস না। এরপরে আমরা দ্বিতীয় পদটাতে আসি, বলছে 990 টাকা 4 ভাগে ভাগ করে দিতে হবে। হ্যাঁ, বলছে প্রথম ভাগের 3 গুণ, দ্বিতীয় ভাগের 5 গুণ, তৃতীয় ভাগের 6 গুণ, চতুর্থ অংশের 8 গুণ সমান সমান হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে আমাদের হচ্ছে মানে ভাগটা, আমরা অনুপাতটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তা আমরা অনুপাতটাকে ঠিক করি। তো এরা বলছে প্রথম এর 3 গুণ করলে যা হবে, আপনার দ্বিতীয় এটার সাথে 5 গুণ করলে তাই হবে। 5 গুণ করলে তাই হবে। হ্যাঁ, তাহলে অনুপাতটা কত কত হবে? প্রথম আর দ্বিতীয় অনুপাতটা হবে 5:3। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে আর দ্বিতীয় আমরা অনুপাত লিখতে পারি 5:3, এইভাবে। ঠিক আছে, আচ্ছা। একইভাবে আমাদের বলছে দ্বিতীয় আর তৃতীয়, না এটা এখানে মনে হয় একটু লিখতে ভুল আছে। দ্বিতীয় অংশের 4 গুণ হবে তৃতীয় অংশের, না কি আমার লিখতে কি ভুল হয়েছে এটা? দ্বিতীয় অংশের, না তাহলে এটা মনে হয় বাদ যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে দ্বিতীয় অংশের প্রথম অংশের 3 গুণ আর দ্বিতীয় অংশের 5 গুণ সমান। দ্বিতীয় অংশের 5 গুণের সাথে আবার তৃতীয় অংশের 6 গুণ সমান। হুম, তাহলে ওইভাবে বানাতে হবে। এবার তাহলে দ্বিতীয় আর তৃতীয় আমরা যদি এইভাবে লিখি তাহলে কত হবে? হ্যাঁ, তাহলে এটা হবে 6:5, মানে এভাবে যদি আপনি বানান। ঠিক আছে, এখন আপনার এই যে 10 সিস্টেম করে নিতে হবে। 10 সিস্টেমে তাহলে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, তাহলে 5 × 6 = 30, 3 × 6 = 18, 3 × 5 = 15। আচ্ছা, এখন আবার এটার সাথে চতুর্থ অংশের আবার একটা সম্পর্ক করতে হবে। তাহলে আমাদের তৃতীয় আর চতুর্থ যদি আমরা অনুপাত করি তাহলে কত হবে? তৃতীয় আর চতুর্থ, তৃতীয় আর চতুর্থ হবে হচ্ছে আপনার 8:6, মানে এইভাবে যদি আমরা বের করি।
তাহলে দেখেন এখানে কিন্তু এটা হলো 15, তৃতীয় ভাগ হলো 15, এখানে হলো 8। তাহলে এই তৃতীয় আর চতুর্থ যদি আমরা মিলাইতে যাই, তাহলে 8:6। এটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে কত হচ্ছে? 4, 2 দিয়ে কাটলে 4:3। এখন এইটাকে যদি আপনার এই 15-র সাথে মেলাতে যাই, তাহলে কিন্তু আমাদের এটা একটু ছোট করা যায় মনে হয়। 3 দিয়ে কাটলে এটা 10, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5। তাহলে এইটাকে উপরেরটাকে আমার গুণ করতে হবে। হ্যাঁ, উপরেরটাকে আমরা গুণ করব হচ্ছে আহ, মানে এটাকে গুণ করতে হবে কত দিয়ে? এটাকে গুণ করব আমরা হচ্ছে 4 দিয়ে, তাই না? তাহলে 4 দিয়ে গুণ করলে হবে 40। 40 অনুপাত 4, 6, 24, আর 4, 5, 20। আর এটাকে গুণ করবো আমরা 5 দিয়ে, তাহলে এটা কত হবে? 20:15, তাই না? তাহলে এই যে 20-20 মিলে গেল, তার মানে আলটিমেট আমাদের অনুপাতটা দাঁড়াচ্ছে কত? অনুপাতটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রথম জনের হচ্ছে 40, দ্বিতীয় অংশ হচ্ছে 24, তৃতীয় অংশ হচ্ছে 20, আর চতুর্থ অংশ হচ্ছে 15। এবার এই অনুপাত অনুসারে আপনার টাকা ভাগ করতে হবে। হুম। তো এটা ভাগ করতে পারবেন না? এই অনুপাত অনুসারে এই চারটা যোগ করে এটাকে ভাগ করে মানে ওই প্রথম জনের 40 ভাগ, পরের জনের 24 ভাগ, তাহলে এভাবে দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি করলাম না, এটা সিম্পল একটা জিনিস। আচ্ছা, এরপরে আমরা এটাতে আসি। এটাতে বলছে কি যে একটা 1260 টাকা আপনার ক, খ, গ এর মধ্যে ভাগ করে দিবেন, যাতে ক এর টাকা 10 টাকা, খ এর টাকার 20 টাকা এবং গ এর টাকার 30 টাকা কমানো হলে তাদের অনুপাতটা হবে হচ্ছে 3:4:5। বুঝেন কথা আগে? হ্যাঁ, মানে ক কে, ক যে টাকা পাবে তার থেকে যদি আপনি 10 টাকা বাদ দিয়ে দেন, হ্যাঁ, আর খ যে টাকা পাবে তার থেকে যদি আপনি 20 টাকা বাদ দিয়ে দেন, আর গ যে টাকা পাবে তার থেকে যদি আপনি 30 টাকা বাদ দিয়ে দেন, তাহলে অনুপাত হবে 3:4:5। তার মানে আপনার এই এই টাকাগুলো যদি না দেন তাহলে 3, 4, 5-এ ভাগ করা যাবে। তাহলে ভাগ হবে কত টাকা? ভাগ হবে হচ্ছে আপনার এই যে 1260 টাকা থেকে আপনার কয়ের 10 টাকা দিবেন না, ক্ষয়ের 20 টাকা দিবেন না, গয়ের 30 টাকা দিবেন না, তাহলে দিবেন কত টাকা? মোট 1200 টাকা। এই 1200 টাকা আপনার ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে ক পাবে কত টাকা? ক পাবে হচ্ছে এই 1200 টাকার, 1200 টাকার কয় অনুপাত? 3, 4, 5। এই যে 3, 4, 5, তার মানে 4, 5, 9, 3, 12 ভাগ। 12 ভাগের 3 ভাগ হবে কয়ের, তার মানে হচ্ছে 300 টাকা। কিন্তু ক পাবে কিন্তু 310 টাকা, কারণ ওর 10 টাকা কমানো হয়েছে, বুঝতে পারছেন? তাহলে ও সত্যিকার অর্থে পাবে হচ্ছে 310 টাকা। আচ্ছা, এবার ক্ষয়ের কথায় আসি। খ হচ্ছে 1200 টাকার 12 ভাগের এ পাবে 4 ভাগ, তার মানে 400 টাকা, কিন্তু ওর থেকে 20 টাকা কেড়ে নেওয়া হয়েছিল, ওটা দেওয়া হবে 420 টাকা। আচ্ছা, গ পাবে হচ্ছে 1200 টাকার আপনার 12 ভাগের কয় ভাগ? 5 ভাগ, মানে 500 টাকা, কিন্তু ওর থেকে 30 টাকা নেওয়া হয়েছিল, তাহলে ও পাবে টোটাল 530 টাকা। এই এটা হচ্ছে অঙ্ক, বুঝতে পারছেন? হ্যাঁ, কারো কোনো কনফিউশন আছে কি এটা নিয়ে? তাহলে আমরা এটা স্কিপ করি। নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে মানে হুম, বলছে যে কিছু টাকা, এবার আবার টাকাটা দেওয়া নাই, বুঝতে পারছেন? টাকার পরিমাণটা দেওয়া নাই। কিছু টাকা ক, খ, গ এর মধ্যে ভাগ করে দিতে হবে, যাতে ক খ এর 3 গুণ পাবে, খ গ এর 4 গুণ পাবে, আর খ ক অপেক্ষা 200 টাকা কম পাবে। তাহলে মোট কত টাকা ভাগ করা হলো? আচ্ছা, ভালো কথা। তো এখন ধরেন এখানে আমাদের ক, উম, খ আর গ, এদের আমরা আগে ভাগের এটা বুঝি যে কিভাবে ভাগ হচ্ছে। প্রথমে বলছে যে আপনার ক খ এর 3 গুণ টাকা পাবে, আর খ হচ্ছে গ এর 4 গুণ টাকা পাবে। তার মানে গ যদি x টাকা পায় তাহলে এ পাবে 4x নাকি?
4x টাকা। আচ্ছা, আর ক পাবে এর আবার 3 গুণ, তার মানে এ পাবে 3 × 4 = 12x টাকা। ওকে, এই তো ভাগের নিয়ম। এখন বলছে প্রশ্ন মতে, বলছে যে খ ক অপেক্ষা 200 টাকা কম পাবে, তার মানে এই 12x থেকে আপনার 4x বাদ দিলে হবে 200 টাকা। 200 টাকা, তাহলে 8x = 200, তার মানে x এর মান হচ্ছে 25, তাই না? এখন বলছে মোট কত টাকা ভাগ হয়েছিল, তাহলে এখানে মোট কত? মোট হচ্ছে 12x যোগ 4x যোগ x, মোট 17x। 17x, তার মানে 17 × 25। তাহলে 25-এর যদি আপনার 20টা গুণ করেন তাহলে 500 হবে, তাই না? আর 3টা বাদ দিলে 75, তা 425 হবে। এই 425 টাকা মোট ভাগ করা হয়েছে। ওকে, বুঝছেন সবাই? কোনো কনফিউশন আছে কি এগুলা? আচ্ছা, এগুলা সহজ জিনিস, খুব একটা কনফিউশন থাকার কথাও না। এরপরে আসি হচ্ছে, এটা করতে পারবেন। এই অঙ্কটা দেখেন, এটা 9-10-এর একটা অঙ্ক। এটা হচ্ছে আহ, মানে এইটা করার ক্ষেত্রে আপনার কি করতে বলছে, বলছে এক্স এর মানটা হচ্ছে √2 a + 3b, 2a - 3b, আর নিচে হচ্ছে 2a + 3 -√2a +-3b হলে এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে, আমরা এটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার নিয়মটা হচ্ছে আপনার এই, এটার নিচে মনে 1 আছে ধরতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে x+1 আর এটা হচ্ছে x-1, মানে উপরেরটার সাথে উপরেরটা যোগ করে উপরে লিখতে হবে, আর নিচেরটা বিয়োগ করে নিচে লিখতে হবে। তাহলে উপরে এটা লিখি, রুট আপনার হচ্ছে 2a + 3b +√2a - 3b, এইটার সাথে আপনার নিচেরটা যোগ করতে হবে, অর্থাৎ 2a + 3b -√2a - 3b। ঠিক আছে, এই জিনিসটাই আপনাকে হুবহু নিচে লিখতে হবে, বাট এটা বিয়োগ করে। যেমন হচ্ছে √2a + 3b +√2a - 3b, এটা বিয়োগ করে লিখতে হবে। তাহলে √2a + 3b, এটা মাইনাস মাইনাস তখন প্লাস হয়ে যাবে, √2a - 3b। এই, তাহলে এখান থেকে আমাদের কাটা যাচ্ছে কোনটা কোনটা, এটা কাটা, আর এখানে এটা কাটা। বা এখন হচ্ছে আপনার এখানে থাকবে x+1 ÷ x-1, আর এখানে থাকবে আপনার 2 × √2a + 3b, আর নিচে হচ্ছে 2 × √2a - 3b। ঠিক আছে, এই তো, এই টু কাটা। বা এখন আমাদের কি করতে হবে, এই রুটটা তুলে দিতে হবে, তাই না? রুটটা তুলে দিতে হলে আমাদের স্কোয়ার করতে হবে উভয় পাশে। তাহলে আমরা লিখবো হচ্ছে x+1 আর x-1 টোটালটার উপর হোল স্কোয়ার, আর এটার স্কোয়ার করলে তো রুট উঠে যাবে, তাহলে এটা লিখতে হবে 2a + 3b, আর এটা হচ্ছে 2a - 3b। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি কাজ, এটা সূত্র লিখতে হবে। বা এটা সূত্র কি, a² + 2ab + b², আর এটা হচ্ছে a² -2ab + b² সমান সমান হচ্ছে 2a + 3b, আর এটা হচ্ছে 2a - 3b। ওকে, এ পর্যন্ত বুঝতে পারছেন সবাই? তাহলে উপরের লাইনটা মিশাই দেই, তাহলে একটু সুবিধা হবে কাজটা। এগুলা খুব একটা জটিল কিছু না। হ্যাঁ, যোজন বিয়োজন তো বাচ্চাদের কাজ। আমরা খুব মজা সহকারে এসএসসি তে এটা করতাম, কারণ এগুলা খুব ভাল লাগতো তখন। মানে যে না পারলে এগুলা জিনিসই বেশি ভাল লাগে আর কি। ধরেন তখন এগুলা খুব ইন্টারেস্টিং ছিল আমাদের কাছে। আচ্ছা, এখন আমরা কি করব, এটা আবার যোজন বিয়োজন করব।
আবার যোজন বিয়োজন করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আর নিচে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। আর এই পাশে হচ্ছে 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b। আর এদিকে লিখবো হচ্ছে 2a প্লাস 3b মাইনাস 2a প্লাস 3b। তাহলে এখান থেকে আমার কাটাকাটি যাবে কোনটা কোনটা? এইটা, 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 এইটা আর এইটা, আর এইটা। তাহলে আমার থাকবে কি? উপরে থাকবে হচ্ছে 2 × x² প্লাস 1 আর নিচে থাকবে 4x। আর এখানে হচ্ছে কাটাকাটি যাবে এইটা, এইটা, এইটা আর এইটা। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 4a, নিচে থাকবে হচ্ছে 6b। হ্যাঁ, এর পরেরটাতে আসি তাহলে। এখন আমাদের হচ্ছে এখান থেকে আমরা একটু কাটাকাটি করতে পারবো, তাই না? এখান থেকে এটা দিয়ে এটা কেটে দিলে হবে হচ্ছে 2, মানে আর এখান থেকে 2 আর এটা হবে হচ্ছে 3। এবার আর গুণ করবো। তাহলে আর গুণ করলে এটা হবে 3bx², 3bx² প্লাস 3b, আর এটা হবে সমান সমান 4ax। এইটা এক পাশে করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 3bx² প্লাস 3b মাইনাস 4ax ইকুয়াল টু 0। এইটাই প্রমাণ করতে বলছে এনারা। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? এটা যোজন বিয়োজন করলে এটা সহজে হয়ে যায়। হ্যাঁ, এটা 2বার যোজন বিয়োজন করবেন, ইজিলি দেখবেন পারবেন। এটা তেমন বোঝারও কিছু নাই, এটা খুব সিম্পল একটা বিষয়। আচ্ছা, পরেরটাতে আসি। একটা সমিতির নেতা নির্বাচন হচ্ছে। 2জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ডোনাল্ড সাহেব 4:3 ভোটে জয়লাভ করলেন। মোট সদস্য সংখ্যা 581, 91 জন ভোট না দিয়ে থাকে, তবে ডোনাল্ড সাহেব প্রতিদ্বন্দ্বী কত ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে? আচ্ছা, তার মানে মোট সদস্য কত এখানে? আমাদের মোট সদস্য 581 প্লাস 91। তাহলে 1 আর 1 2, 8 9 17 7, হাতে 1, 672 নাকি? মোট সদস্য হচ্ছে 672। কারণ 581 জন ভোট দিয়েছে সদস্য না, ভুল হলো আমার। মোট সদস্য তো 581, 91 জন ভোট না দেয়নি, তাহলে 91 জন বাদ দিতে হবে। এটা আমি আবার যোগ করতেছি কেন? 91 জন বাদ দিতে হবে, মানে মোট সদস্য যারা ভোট দিয়েছে তাদের কথা। ভোট দিয়েছে, ভোট দিয়েছে হচ্ছে, তাহলে 91 বাদ দিলে কত হবে এখান থেকে? ধরেন 81 বাদ দিই, তাহলে 490, তাই না? 490 জন ভোট দিয়েছে। এই 490 জনের আবার 2 ভাগ হয়েছে। একজন হচ্ছে ডোনাল্ড সাহেব পেয়েছে 4, মানে 4:3। তার মানে ডোনাল্ড সাহেব পেয়েছে এই 490 ভোটের 7 ভাগের, এটা 7 ভাগ, হ্যাঁ, 7 ভাগের 4 ভাগ, তাহলে এটা 280 ভোট। আর প্রতিদ্বন্দ্বী সে পাবে কত? তাহলে এই 490 থেকে 280 ভোট বাদ দিলে ওর ভাগে থাকে কত? আপনার হচ্ছে 210 ভোট। এখন বলছে পার্থক্য কয় ভোটের? তাহলে এই দুটার পার্থক্য কত? 70 ভোটের পার্থক্য। হুম, একজন আরেকজনের থেকে 70 ভোট বেশি পাইছে। ওকে, দুইটা কত ভোটের ব্যবধান হচ্ছে? 70 ভোটের ব্যবধান হচ্ছে। এটা সহজ অঙ্ক, এগুলা গেল, এটা লাগবে না। এবারে এটাতে আসি, ক্রমিক সমানুপাতি। বলছে যে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশি যথাক্রমে 3:12 হলে মধ্য সমানুপাতি কত? আচ্ছা, ক্রমিক সমানুপাতের বিষয়টা হচ্ছে এরকম, যখন দুইটা অনুপাত সমান হয়ে যায়, হ্যাঁ, সেটাকে আমরা বলি হচ্ছে আপনার, মানে ক্রমিক মানে দুইটা অনুপাত যখন সমান হয় তখন সেটা সমানুপাত, তাই না? আর দুইটা অনুপাতের যখন মধ্য রাশি একই হয় তখন সেটাকে বলি আমরা ক্রমিক সমানুপাত। যেমন ধরেন আপনার এ এর সাথে আহ, এ এর সাথে যদি আপনি বি এর অনুপাত করেন, আর বি এর সাথে যদি আপনি সি এর অনুপাত করেন, এই দুইটা যদি সমান হয়,
এই দুটো যদি সমান হয় তখন আমরা বলি এটা ক্রমিক সমানুপাত। কেন ক্রমিক সমানুপাত? কারণ এই যে এইটা দুইটাতে সমান আছে। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে বিটা। তাহলে এখানে আমাদেরকে বলছে কি, একটা ক্রমিক সমানুপাতের এটাকে বলা হয় প্রথম রাশি, এই দুইটাকে বলা হয় মধ্য রাশি, আর এটাকে বলা হয় চতুর্থ রাশি। বুঝতে পারছেন? অনেক সময় আবার অনেক বই লেখা আছে এটাকে বলা হয় হচ্ছে আহ মানে উত্তর রাশি, এটাকে বলা হয় পররাশি, আর এটাকে বলা হয় মধ্য রাশি, এরকমও বলে বিভিন্ন জায়গায়। তবে এই যাই বলুক, মানে কনসেপ্টটা হচ্ছে এরকম। তাহলে এখানে আমাদের প্রথমটা দেওয়া আছে কত? 3। প্রথমটা হচ্ছে 3, আর পরেরটা দেওয়া নাই, মানে এটা অনুপাত আকারে লিখি। আর এখানে বি শেষেরটা দেওয়া আছে কত? 12। তাহলে আমাদের বি স্কোয়ার সমান সমান 36 হচ্ছে। তাহলে বি এর মানটা হবে হচ্ছে 6। হ্যাঁ, তো এটাই বলছে মধ্যটা কত, তাহলে মধ্যটা 6। হুম, তার মানে আপনার হচ্ছে 3-এর সাথে 6-এর যে অনুপাত, 6-এর সাথে 12-র সেই অনুপাত, একই অনুপাত, এটাকে বলা হয় আমাদের ক্রমিক সমানুপাত। বুঝতে পারছেন? তাহলে মধ্য রাশিটা হচ্ছে আমাদের 6। ওকে। আচ্ছা, আমরা পরেরটাতে যাই তাহলে। পরেরটাতে আহ, বলছে কি যে সুমন জামাল 5,000 টাকা 4,000 টাকার একটা ব্যবসা শুরু করলো। 3 মাস পর আবার 1,000 টাকা দিল। দিলীপ 7,000 টাকা মূলধনে নতুন ব্যবসা শুরু করলো। 1 বছর শেষে 3,600 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? এই অঙ্ক আমরা অনেকবার করছি, এটা আমরা আর না করি। অংশীদারি কারবার এগুলো করবেন, এই আমি পল্লী উন্নয়নের এই অঙ্কটা করে দেই। এটা আসে তো অনেক পরীক্ষায়। ওগুলো ক্লাস 7-এর অঙ্ক, সেম অঙ্ক, ওগুলো সবগুলো করার দরকার নেই। বলছে ক, খ, গ মিলে 50,000 টাকা নিয়ে, না সরি 5 লাখ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। ব্যবসায় ক অপেক্ষা 40,000 টাকা বেশি এবং খ অপেক্ষা 5,000 টাকা বেশি দিয়ে বিনিয়োগ করলো। ব্যবসায় লাভ হলো হচ্ছে 3.5 লাখ টাকা। তাহলে কত টাকা পাবে? আচ্ছা, এদের রেশিওটা আগে বুঝি। প্রথমে খ আর গ। হ্যাঁ, এখন বলছে যে আপনার, বলছে যে আহ, খ হচ্ছে গ এর থেকে 5,000 টাকা বেশি দিছে, মানে গ কত টাকা দিছে আমরা জানি না, গ দিছে X টাকা, আর খ দিছে এটার থেকে 5,000 টাকা বেশি। 5,000 টাকা বেশি, 5,000 টাকা বেশি। আর ক হচ্ছে, মানে ব্যবসায় খ অপেক্ষা ক 40,000 টাকা বেশি নিয়ে আসছে। তাহলে ক নিয়ে আসছে এইটার সাথে আরো 40,000 টাকা যোগ হবে, তার মানে এক্স প্লাস 45,000 হবে। কারণ এটার সাথে 40,000, ক্ষয়ের সাথে যদি আরো 40,000 যোগ করে তাহলে 45,000 হবে। এই হচ্ছে তাদের ভাগযোগের হিসাব। হুম, তো এই সব মিলে হচ্ছে তাদের কত টাকা? প্রশ্ন মতে এই সব মিলে হচ্ছে কয় লাখ টাকা? 5 লাখ টাকা। তার মানে এক্স প্লাস 45,000 প্লাস হচ্ছে এক্স প্লাস 5,000 প্লাস হচ্ছে এক্স সমান সমান 5 লাখ। তাহলে হচ্ছে 3x সমান সমান হচ্ছে ওখান থেকে কত হবে? 4,50,000। এক্স এর মান হচ্ছে 1.5 লাখ। তার মানে এই ব্যবসাতে আপনার ক নিয়ে আসছে 1.5 লাখ, খ নিয়ে আসছে হচ্ছে 1.5 লাখ টাকা, গ নিয়ে আসছে 1.5 লাখ টাকা, আর এ নিয়ে আসছে তাহলে 1,55,000, তাই না? 5,000 যেহেতু বেশি। আর এ নিয়ে আসছে হচ্ছে তাহলে 1,95,000, 95। এই আর কি এদের মূলধন। বুঝতে পারছেন? এই হচ্ছে এদের মূলধন। এই তিনজনের মূলধন হচ্ছে এরকম। একজনের 1,95,000, একজনের হচ্ছে 1,55,000, আর একজনের হচ্ছে 1,50,000। তো এটাকে ছোট করা যায় কিভাবে? 195, 155 আর 150, নাকি? এটাকে আবার 5 দিয়ে কাটা যায়। তাহলে 3 × 5 = 15, আর হচ্ছে 39 হবে, তাই না? আর এটা হচ্ছে 3 × 5 = 31 হবে। আর এটা হচ্ছে 5 দিয়ে কাটলে 30 হবে। এই তো, এইভাবে টাকাটা ভাগ হবে। তাহলে এখানে 30, 30, 60, 70, 100 ভাগ হবে। তাহলে ক পাবে কয় ভাগ? এই 3,50,000 টাকার, এই 3,50,000 টাকার হচ্ছে এখানে 30, 3 × 30 = 90, 100 ভাগ। 100 ভাগের ক পাবে 39 ভাগ। তাহলে 100 ভাগ যদি আপনি করেন এই দুইটা শূন্য বাদ যাবে।
তাহলে হচ্ছে 3,50,000 টাকার আপনার যদি 40 ভাগ করতেন তাহলে কত হতো? 3,50,000 40 ভাগ করলে তাহলে হচ্ছে আপনার 1,40,000 হতো। তাহলে সেখান থেকে আপনার 3,500 টাকা বাদ যাবে, তার মানে 1,36,500 টাকা। 1,36,500 টাকা পাবে ক। ওকে। এই, তাহলে প্রথমে আগে তাদের অনুপাতটা বের করে নিতে হবে ঠিকভাবে, তারপরে টাকা ভাগ করতে হবে। একবারেই কিন্তু টাকা ভাগ করা যাবে না। ওকে। এরপরটাতে যায় তাহলে। এটা করা লাগবে না, সোনার গয়নার অঙ্ক করতে পারবেন আপনারা। হ্যাঁ, সোনার গয়না এটা গতদিন তো শিখাইছি। 25 গ্রামের মধ্যে 3:2 কি পরিমাণে 5:1 হবে, এই অঙ্ক অনেক করানো হয়েছে, এই অঙ্ক করা লাগবে না। সোনার গয়না, সিরাপ, হুম, কমলার রস, এগুলো একই কথা। এইটা দেখেন বলছে দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর হচ্ছে আপনার 40, তাহলে অনুপাত 1:3 হলে সংখ্যা দুইটা কত? তাহলে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা হচ্ছে এক্স, এই দুইটা বিয়োগ করলে হবে 40। তাহলে 2x সমান সমান হচ্ছে 40, তাহলে এক্স এর মান হচ্ছে 20। এক্স এর মান 20 হলে একটা হচ্ছে 3 20 60, আর একটা হচ্ছে শুধু 20। হ্যাঁ, এই, এটা খুবই সহজ অঙ্ক। এইগুলো অঙ্ক মানে ইজি অঙ্ক। আচ্ছা, এরপরে চলে যায়। এইটা দেখেন, সমাজ সেবা অধিদপ্তরের একটা প্রশ্ন আসছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। বলছে ক খ গ এর মধ্যে 260 টাকা ভাগ করে দিতে হবে। ক এর অংশের দ্বিগুণ, খ এর অংশের 3 গুণ, গ এর অংশের 4 গুণ সমান সমান। তাহলে কে কত টাকা পাবে? বুঝতে পারছেন বিষয়টা কি? মানে ক যত টাকা পাবে, এইটার সাথে যদি আমি 3 গুণ করি, না 2 গুণ করি, আর খ যত টাকা পাবে এটার সাথে আমরা 3 গুণ করি, আর গ যত টাকা পাবে এটার সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে সমান সমান। তাহলে আমরা ক খ এর অনুপাতটা আগে বের করি। ক আর খ, তাহলে এটা হবে হচ্ছে ক আর খ এর অনুপাতটা হবে কত? 3:2। আর যদি আমরা খ আর গ এর অনুপাতটা করি, খ আর গ এর অনুপাতটা হবে তাহলে হচ্ছে 4:3। তাহলে এখন আমরা যদি ক খ গ বলি, ক খ আর গ, এটা যদি বলি তাহলে এটা কিভাবে লিখতে হয় মনে আছে? এখান থেকে এখানে লিখতে হয়। তাহলে 3 4 12, 4 দোকানে 8, আর 3 দোকানে 6। তাহলে আর একটু ছোট করলে যদি আমরা 2 দিয়ে ছোট করি, তাহলে এটা 6, এটা 4, এটা হচ্ছে 3। তাহলে এই 260 টাকা ভাগ করতে হবে। এখন বলছে কে কত টাকা পাবে, তাহলে ক পাবে হচ্ছে এই 260 টাকার 6 4 10 13 ভাগ হবে, হয়ে ওর 6 ভাগ, তার মানে এটা 20 হবে। 20-এর হচ্ছে 120 টাকা, তাই না? কি বলছে এটা? নোমের বলছে ক্ষয়ের অনুপাত 3:2 না 2:3? ক খ, না না, 3:2 হবে, 2:3 কেন হবে? এটা আপনাদের কনফিউশন হলে আপনারা ওইভাবে করে নেবেন যে, ধরেন এটাকে যদি আমি এইভাবে লিখি, ক/2 সমান সমান হচ্ছে খ/3। এখন যদি আপনি এটা অনুপাত করেন, সরি, খ/3 লিখছি কেন, ভুল হলো এটা আমার। মানে আপনার ধরেন এখানে ক গুণন 2, তাই না? তাহলে এই ক এর নিচে যদি আপনি হচ্ছে খ নিয়ে আসেন, তাহলে তো অনুপাত হয়ে যাবে, তাই না? তাহলে এই 2 কার নিচে যাবে? 3-এর নিচে যাবে না? তাহলে ক অনুপাত খ হবে তখন 3:2, যে 2:3 না। এটা প্রয়োজনে প্র্যাকটিক্যালি করে নেবেন। হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে এখানে ক পাবে হচ্ছে 120 টাকা, আর খ পাবে কত টাকা?
এই 260 ভাগের এর 13 ভাগের হচ্ছে 4 ভাগ, তাহলে 80 টাকা। আর গ পাবে যদি 200 টাকা হয়ে গেল, তাহলে বাদ বাকি 60 টাকা গয়ের। হ্যাঁ, এই বুঝতে পারছেন? তো এই ভাগ করার কোনো সমস্যা না, সমস্যা হয় এখানে এই যে এটাকে মিলানোর একটা জটিল ব্যাপার, এটা সবাই মিলাতে পারেও না। হুম। আচ্ছা, এরপরটাতে যাই। এরপরটাতে বলছে যে ক খ গ এর মধ্যে এবার ভাগ করতে হবে হচ্ছে 1100 টাকা। খ গ যত টাকা পাবে, ক তার একাই পাবে তার 7 ভাগের 3 ভাগ। আর ক আর গ একত্রে যত টাকা পাবে, খ পাবে হচ্ছে তার 9 ভাগের 2 ভাগ। তাহলে কে কত টাকা পাবে? তো এটা ভাগ করা খুব একটা কঠিন না, আপনার কনসেপ্টটা বুঝলেই হবে। মানে আমরা বলছি এখানে খ আর গ একত্রে যত টাকা পাবে, ক পাবে তার 7 ভাগের 3 ভাগ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আহ, মানে আর গ খ আর গ, হ্যাঁ, এরা যা পাবে এইটার হচ্ছে 7 ভাগের 3 ভাগ পাবে হচ্ছে ক। বুঝছেন কি কথা? হুম। তো বুঝতে পারার কথা আমার মনে হয়, হ্যাঁ। কিন্তু প্রথম কন্ডিশনটা কি, ক খ গ মিলে 1100, তার মানে আমরা এখানে যদি বলি যে ক খ আর গ মিলে কত, 1100। তাহলে এখান থেকে আপনি যদি খ আর গটা রেখে দেন, তাহলে এইটা ওই পাশে গেলে 7 ক/3 হয়ে যাবে, তাই না? 3 নিচে চলে যাবে। তাহলে এখানে আপনার খ আর গ এর মানটা বসায় দেন, 7 ক/3 সমান সমান 1100 টাকা। তাহলে এটা 3 ক 7 ক মিলে 10 ক হবে, সমান সমান 3 11 × 3300 টাকা। তাহলে ক এর টাকা হবে 330 টাকা, ক এর ভাগে হলো 330 টাকা। ওকে, একজনেরটা হয়েছে। তাহলে ক এর ভাগে কত হলো? 330 টাকা, 330। এর পরের কন্ডিশনে আসি। পরের কন্ডিশন বলছে এবার ক আর গ মিলে যা পাবে, মানে এবার সত্যটা হচ্ছে আপনার ক এর সাথে গ এর, ক আর গ মিলে যা পাবে, খ পাবে তার 9 ভাগের 2 ভাগ। হ্যাঁ, মানে আপনার খ পাবে হচ্ছে তার 9 ভাগের 2 ভাগ, মানে 9 ভাগের 2 ভাগ পাবে হচ্ছে খ। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে বা এখানে আমরা ক আর গ যদি এই পাশে রাখি, তাহলে খ ওই পাশে গেলে হবে 9 খ/2। এইটাই এখানে আমরা আবার বসাবো, এখানে আবার ওই একই সিস্টেমে বসাবো। তাহলে এখানে আপনার কত হবে, ক আর গ মিলে হচ্ছে 9 খ/2, আর একটা খ তো আমাদের আছে, সমান সমান 1100 টাকা। তাহলে 2 11 খ সমান সমান হচ্ছে 2200 টাকা। তাহলে খ এর মান হচ্ছে 200 টাকা, 200 টাকা। হ্যাঁ, আচ্ছা, এরপরে ক খ একটা গেল, এবার গ একটা, গ কত টাকা পাবে? তিনজন মিলে যদি 1100 হয়, তাহলে গ এর ভাগ কত হবে? গ এর ভাগ হবে এই 1100 টাকার থেকে প্রথমে আগে ক এর দিয়েছেন 330, আর খ এর দিয়েছেন 200। তাহলে 550 তো চলেই গেল, তাহলে আর থাকে কত? আর 550 থাকে, তাই না? না, 330 ও 550 না, 530 চলে গেছে, তাহলে আর 570 টাকা থাকে। এইটা পাবে গ। হুম। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে সবারটা আলাদা আলাদা করে বের করতে হবে, এভাবে একটু রিগোরাস আছে, একটু চেষ্টা করে করতে হবে, হ্যাঁ।
আচ্ছা, এরপরে আমরা চলে আসি এটাতে। এটাতে বললো কি যে ক খ যথাক্রমে 4,000 6,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 4 মাস পরে ক তার মূলধন 1/4 তুলে নিল, খ আরো 500 টাকা নিয়ে আসলো মানে বিনিয়োগ করলো। এর 2 মাস পরে গ আবার 10,000 টাকা নিয়ে বিনিয়োগ করলো। এরও 6 মাস পর দেখা গেল লাভ হয়েছে 2,200 টাকা। তাহলে লাভের অংশ কে কত টাকা পাবে? আচ্ছা, এখানে আমাদের সময়টা ম্যাটার করবে, হ্যাঁ। মানে আমাদের ধরেন প্রথমে প্রথমে কি করছে যে ক আর খ, ক নিয়ে আসছে 4,000, ক নিয়ে আসছে 6,000 টাকা। তা এটা লিখি আগে। খ আর হচ্ছে গ। তাহলে এটা হচ্ছে ক এর হচ্ছে 4,000 টাকা, খ এর হচ্ছে 6,000 টাকা, হ্যাঁ। আর প্রথমে এরা কার সাথে তার 4 মাস পরে, তার মানে 4 মাস পরে বলতে গেলে হচ্ছে আপনার সোজা কথা আমরা বলবো যে ক এর মূলধনের 1/4 তুলে নিল, তার মানে ক এর এই টাকাটা 4 মাস খাটছে, এটা হচ্ছে 4 মাস খাটছে, হ্যাঁ। তুলে নিল, হলো 1/4 তুলে নিল, তার মানে 4/1 তুলে নিছে, তাহলে থাকলো কয় হাজার টাকা? 1,000 টাকা তুলে নিছে, তাহলে আর 3,000 টাকা থাকলো। এই 3,000 টাকা থাকলো। এখন এটার কি হবে সেটা দেখি পরে। খ খ এর এই টাকাটা 4 মাস খাটলো, কাটার পরে সে আরো 500 টাকা নিয়ে আসছে, তার মানে এবার হবে তার 6,500 টাকা। আগে 6,000 টাকা ছিল, আরো 6,500 টাকা। এটা কি হবে দেখা যাক। এর 2 মাস পরে, এর 2 মাস পরে, এর 2 মাস পরে হচ্ছে গ নিয়ে আসলো হচ্ছে 10,000 টাকা। হুম, তার মানে দেখেন গয়ের যে 10,000 টাকা, এই 10,000 টাকা করছে এরও 6 মাস পরে, তার মানে গয়ের টাকাটা শুধু আহ, আপনার মানে প্রথমে হচ্ছে 4 মাস গেল, তারপরে 2 মাস গেল, 6 মাস, তারপরে আরো 6 মাস, তারপরে হচ্ছে মানে এর 2 মাস পরে মানে 6 মাস পরে, তার মানে গয়ের টাকাটা কাটছে 6 মাস, হ্যাঁ। গয়ের এইটা টাকা, আর ক্ষয়ের এই টাকাটা কাটছে 4 মাস, আর এই টাকাটা কাটছে বাদ বাকি 8 মাস, 12 মাসের মধ্যে। আর কয়ের হচ্ছে এই টাকাটা কাটছে 4 মাস, এই টাকাটা হচ্ছে বাদ বাকি 8 মাস। এই হচ্ছে এদের অনুপাত। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ। তো এখন তাহলে এটা হবে 4 4 16,000, আর হচ্ছে 24,000, তার মানে 16 আর 24 মিলে 40, তাই না? আর এটা হচ্ছে 24 আর 48, আচ্ছা আর 52, 6 টা 48 আর মানে 4,000, 48 আর 52,000 আর 24,000, তাহলে 76,000 নাকি? 76,000, আর এইটার হবে 6 10 60,000। এই অনুপাতে টাকাটা ভাগ হবে। তাহলে আপনি যদি ছোট করেন তাহলে 40, 76 আর 60। এটা আরো ছোট করা যায়। আমাদের যদি হচ্ছে আপনার 4 দিয়ে কাটি, তাহলে এটা 4 5 4 আর 4 10 40, 4 19 76, আর 4 15 60, এইভাবে টাকা ভাগ হবে, হ্যাঁ। তাহলে 10 আর 19 হচ্ছে 29 আর 34 ভাগ হবে, মানে এই টাকাটা 34 ভাগ হবে। তাহলে ধরেন ক কত টাকা পাবে? ক পাবে হচ্ছে না 34 না, ভুল হলো, 44 ভাগ। 3 10 30 আর 44 ভাগ, তার মানে 22,000 টাকার 44 ভাগের 10 ভাগ পাবে হচ্ছে ক। তার মানে এটা হবে হচ্ছে 44 দিয়ে এটা কাটলে 5, মানে 500। তাহলে আপনার 5,000 টাকা পাবে ক, ঠিক আছে। 5,000 টাকা ক। আর খ পাবে হচ্ছে 5 19 কোথায় 50 আর 45 95, মানে 9,500। আর গ পাবে কত টাকা তাহলে? গ পাবে 15, মানে 7,500। তাহলে সরি, অনেক টাকা হয়ে যাচ্ছে, এটা 7,500। তাহলে 7,000 আর 9 16,000, 17,000, 17 পাশে 22,000। এই ভাগ করা বুঝছেন, মানে অনুপাতটা মিলানো, বুঝতে পারছেন? অনুপাতে কিন্তু জটিল এখানে এটা।
মানে কার কত মাস কি হলো না হলো এগুলা মিলালে আপনার জন্য টাফ হবে। এই আচ্ছা, নেক্সট পরেরটাতে যাই। তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার যোগফল হচ্ছে 13, আর গুণফল হচ্ছে 27 হলে সংখ্যা তিনটি কত? আচ্ছা, এইটা আপনার ক্রমিক সমানুপাতি বলতে আমরা বুঝি কি, এ, বি আর সি। তাহলে এইটা বিটা মাঝখানেরটা, তাই না? ক্রমিক সমানুপাতি যেহেতু, সেহেতু হচ্ছে এই তিনটা যোগ করলে হবে কত? ওরা বলছে 13। আর গুণ করলে হবে এ বি সি, এটা গুণ করলে হবে হচ্ছে 27। তো এখানে এটা আসলে আপনার এই 27কে যদি আমরা ভাঙি, ধরেন এইভাবে এ বি সি, তাহলে তিন তিরিক গুণফল 27, তাই না? তাহলে তিন তিরিকা 9, 3 নং 27 হচ্ছে, এছাড়া তার ভাঙা যাচ্ছে না। দাঁড়ান, মনে হয় একটু ভুল হচ্ছে। ক্রমিক সমানুপাতির হচ্ছে যোগফল হচ্ছে 13। তাহলে এটা তো আমাদের দাঁড়ান একটু। আচ্ছা, এখান থেকে আমাদের বের করা যাবে অবশ্য। মানে এটা দেখে আপনার ধরেন আমরা 27, তাহলে এটাকে 9, এখানে যদি আমরা 1 করে দিই, তাহলে এটা হচ্ছে 3 × 9 × 1, তাহলে 27 হয়। আর এই তিনটা যোগ করলে কিন্তু আপনার কত হয়? 13 হয়। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এবিসির মান এ বি সি সমান সমান হচ্ছে একটা 1, একটা 3, একটা 9। এইভাবে বের করা যায়। আবার যদি আপনি মনে করেন যে না, আমি হচ্ছে সূত্র ব্যবহার করে বের করব, তাহলে আমরা জানি একটা সূত্র আছে যে আহ, এই ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে বি স্কয়ার সমান সমান এসি হয়। হুম। তো এই যে তিনটা এখানে আপনার আহ, মানে কন্ডিশন, তার ভিতরে এ, বি আর সি সমান সমান 27, তাই না? তাহলে এসির মান হচ্ছে বি স্কয়ার, তাহলে বি স্কয়ার আর বি সমান সমান 27, তাহলে বি কিউব সমান সমান 27। তার মানে বি এর মানটা হবে 3। তাহলে বি এর মানটা যদি 3 হয়, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আপনার উম, মানে একটা আমাদের চলে আসলো। বি এর মানটা 3 হলে আপনার এসির এখানে যদি আমরা বসাই দিই, তাহলে এসির মানটা হবে হচ্ছে 9, 3 × 9 হবে, হ্যাঁ। এসির মানটা হচ্ছে 9। তাহলে এসিটাকে আপনারা যেভাবে ভেঙে নেন 9 × 1, হ্যাঁ, তাহলে এর মানটা 9, বি এর মানটা 1, অথবা এর মানটা 1, বি এর সি এর মানটা 9, তো এই আর কি। তার মানে হতে পারে 1, 3, 9, অথবা হচ্ছে 9, 3 আর 1, এই তিনটা মান। এভাবে করলেই হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে যাই। আচ্ছা, এটা করবেন।
এটা সহজ অঙ্ক আছে, এগুলো করার দরকার নেই। এটা দেখাই, এবিসির মধ্যে হচ্ছে আপনার 76 নম্বরটা বলছে যে কোনো মানে এবিসি আর কি, এবিসির মধ্যে টাকা ভাগ করতে হবে। এর পাবে টাকা 4/1 আর বি পাবে 6/1, আর সি পাবে হচ্ছে 120 টাকা। তাহলে মোট কত টাকা ভাগ করা হলো? তো মোট আপনি যদি ধরেন হচ্ছে এক্স টাকা, আমি ধরি মোট হচ্ছে এক্স টাকা, ঠিক আছে? তাহলে এক্স টাকার হচ্ছে 4/1 পাবে একজন, এক্স টাকা 6/1 পাবে একজন, আর আরেকজন পাবে 120 টাকা। এই সব মিলে এক্স টাকা। হুম। ওকে। তাহলে এখানে আপনার হচ্ছে মানে লসাগু হবে কত? এটা 12 লসাগু হবে। তাহলে এটা 3x + 2x + 1440 সমান সমান এক্স। তাহলে হচ্ছে 3 আর 2 5x, এটা 12x বাদ দিলে 7x সমান সমান 1440। তাহলে এক্স এর মান হচ্ছে কত হবে? 7x সমান সমান যদি 1440 হয়, ভুল করলাম আমি, দাঁড়ান। এটা 6 × 2 = 12, 3 × 4 = 12, 3x থেকে 5x, 5x থেকে 12x থেকে 5x বাদে 7x। তাহলে 12 × 12 = 144 হয়। আচ্ছা, এবিসিটা এস টাকা 4, ও সরি সরি সরি, একটু ভুল হয়েছে, দাঁড়ান। একটু ভুল হয়েছে এখানে, একটু মানে আমাদের একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, এটা একটু অন্য অ্যাঙ্গেলে যেতে হবে, মানে অবশিষ্ট টাকা বলছে, আমি অবশিষ্টটা খেয়াল করে নিই। হ্যাঁ, একটু দেখেন। প্রথমে বলছে আপনার যত টাকা আছে তার 4/1 দিয়ে দিবে, এবং অবশিষ্ট টাকা 6/1 মানে পাবে বি, এবং হচ্ছে থাকবে 120 টাকা। অবশিষ্টটা এখানে ম্যাটার করবে। হ্যাঁ, তাহলে আমরা মোট টাকা ধরি হচ্ছে আপনার এক্স টাকা। তাহলে এ পাবে এক্স এর 4/1, এটা এ পাইলো, এটা এর ভাগে। আর বি পাবে হচ্ছে, এটা 4/1 যদি পায় তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে 4/, কয় ভাগ? 4/3 অবশিষ্ট থাকে। এই টাকা 6/1 পাবে হচ্ছে বি। বুঝতে পারছেন? আর সি পাবে হচ্ছে 120 টাকা। এই 120 টাকা, এই টোটাল মিলে হচ্ছে আপনার এক্স টাকা। হুম। তাহলে এরপরে তাহলে আমরা এখানে হচ্ছে লসাগু করি, এটা দিয়ে কেটে দিলে এটা 2 হবে। তাহলে 8 লসাগু করলে হবে। তাহলে এটা হচ্ছে 2x প্লাস হচ্ছে এক্স প্লাস 8 × 12 = 960 সমান সমান হচ্ছে এক্স। তাহলে 3x, তাহলে এটা হবে হচ্ছে 5x সমান সমান 960। এক্স এর মান 5 × 1 = 5, 5 × 1 = 5, আর হচ্ছে 5×9 = 45, 192 টাকা। 192 টাকা হবে। আচ্ছা, নেক্সট পার্টটাতে আসি তাহলে। আচ্ছা, এখানে বলছে যে একজন মহিলার আপনার 24,075 টাকা আছে, তিনি নিজের জন্য 675 টাকা রেখে দিলেন, বাকি টাকা স্বামী, মা এবং 2 কন্যার মধ্যে ভাগ করে দিলেন। হ্যাঁ, হচ্ছে তাহলে কন্যা কত টাকা পাবে?
তাহলে এখানে আপনাকে প্রথমে আগে অনুপাতগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, অনুপাত আছে একটা 1/4, একটা আছে 1/6, একটা আছে 2/3। তাহলে এগুলো লসাগু কত হবে? এগুলো লসাগু হবে 12, সবগুলোর সাথে 12 গুণ করতে হবে। 12, 12, তাহলে এটা হবে কত? 3, এটা হবে 2, আর এটা হবে 8। এই অনুপাতে টাকা ভাগ হবে। তাহলে কন্যাগুলো পাবে কত টাকা? দুই কন্যা মিলে এই হচ্ছে আপনার এই টাকা তো দেয়নি, এর মধ্যে থেকে 675 টাকা বাদ যাবে। এই যে টাকা হবে মানে সেইটার হচ্ছে কয় ভাগ হবে? 13 ভাগ। 13 ভাগের কন্যারা পাবে 8 ভাগ। হ্যাঁ, 13 ভাগের 8 ভাগ পাবে। তাহলে আপনার এখানে 2,40,000, না, 24,075 টাকা থেকে 675 টাকাও রেখে দিয়েছে, তাহলে ভাগ করছে 23,400 টাকা। এই 23,400 টাকা 13 ভাগের 8 ভাগ। তাহলে 13 দিয়ে যদি আপনার ভাগ করেন তাহলে এটা হবে হচ্ছে 13, একে 13, আর এদিকে আপনার তাহলে 8, 8, হ্যাঁ 24, ঠিক আছে। তাহলে আ- এটা দিয়ে কেটে দিলে হচ্ছে 180, তাই না? 180 আর একটা শূন্য, 1800। তাহলে 8,1800 টাকা কত হবে? 8,1800 সমান সমান হচ্ছে শূন্য, শূন্য, 8,64, 4 হাতে 6, 8 × 8 = 14, 1,14,400 টাকা। আর দুই কন্যা, তাহলে এক কন্যা কত পাবে? 14,400 2 ভাগ করলে 7,200 টাকা করে পাবে প্রত্যেক কন্যা। হ্যাঁ, এই ওকে। এগুলো খুব একটা জটিল বিষয় না, কিন্তু আপনার সময় এখানে দিতে হবে, এটা করবেন বাসায়। এই যে ক্রমিক সমানুপাতের অঙ্ক, যে 4টি সমানুপাতিক রাশির প্রান্তিক রাশি দ্বয়ের গুণফল হচ্ছে 200। প্রথম রাশি দ্বিতীয় রাশি 1:2, দ্বিতীয় রাশি চতুর্থ রাশি 1:4 হলে সংখ্যা 4টি নির্ণয় করুন। মানে এই যে আমাদের সমানুপাতিক যে রাশির আমরা দেখলাম না, এরকম বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে 4টি মানে প্রান্তীয় রাশি দুইটার গুণফল হচ্ছে আপনার 200। হ্যাঁ, মানে প্রান্তীয় যে আমাদের ফাইনাল যেটা থাকবে সেই রাশিটার গুণফল হচ্ছে 200। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু মানে রাশিগুলো লেখার চেষ্টা করি। বলছে প্রথম আর দ্বিতীয় রাশি, প্রথম অনুপাত দ্বিতীয়। হ্যাঁ, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত হচ্ছে 1:2, আর দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়, এ, না, দ্বিতীয় চতুর্থ, সরি, দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে 1:4। হুম, তাহলে হচ্ছে আমরা এখানে এটাকে যদি আমরা সাজাই নেই তাহলে হবে প্রথম, আহ, দ্বিতীয়, আর চতুর্থ হবে কত? এটা 1:2:8, এই অনুপাত। হ্যাঁ, অর্থাৎ যদি প্রথমটা যদি এক্স হয়, পরেরটা হচ্ছে 2x, তারপরটা হচ্ছে 8x, এরকম। এখন বলছে যে প্রথমটা শেষেরটার গুণফল হচ্ছে 200। তার মানে 8x আর x গুণ করলে, এই দুইটা গুণ করলে হবে 200। তার মানে x² মান হবে 25, তাহলে x এর মানটা হবে 5। তাহলে 4টা সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে 4টা সংখ্যা কি কি? একটা হচ্ছে এক্স 5, একটা হচ্ছে 10, আর একটা হচ্ছে 40। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে 3টা বের হলো, তাই না? আমাদের এটা হচ্ছে 4টা বের করতে হবে। তাহলে 4টা বের করতে হলে আপনার হচ্ছে মানে এটার এটা হচ্ছে যে প্রথমটার সাথে দ্বিতীয়টার অনুপাত আর দ্বিতীয়টার সাথে তৃতীয়টার অনুপাত কিন্তু সমান হবে। হুম, তাহলে যেহেতু সমানুপাত মানে আমাদের 3টা বের হয়েছে, আমরা 3টা আগে লিখি। প্রথম 3টা হচ্ছে কি কি? একটা হচ্ছে 5, প্রথমটা হচ্ছে কত? 5, দ্বিতীয়টা কত? আপনার 10,
আর তৃতীয়টা কত এটা জানি না, চতুর্থটা কত, এটা হলো 20। তো সমানুপাতের নিয়ম কি? সমানুপাতের নিয়ম হচ্ছে যে প্রথম আর দ্বিতীয় এই দুইটা অনুপাত করলে যা হবে, তৃতীয় আর চতুর্থ এই দুইটা অনুপাত করলে তাই হবে, একই হবে, এই জন্য এটাকে বলে সমানুপাত। তাহলে প্রথমটা হচ্ছে 5, দ্বিতীয়টা হচ্ছে 10, তৃতীয়টা জানি না, চতুর্থটা হচ্ছে 20। তাহলে কত হবে? এটা 2, না চতুর্থটা 20 ছিল কি 40 ছিল, সরি, চতুর্থ ছিল 40। তাহলে হচ্ছে এটা 200-কে তৃতীয় 10 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 20, তার মানে তৃতীয়টা হচ্ছে 20। এই তো এই পর্যন্ত এগুলা করলে হবে আমার মনে হয়। অনুপাত আরো কয়েকটা আছে মনে হয় ছোটখাটো, তো ওইগুলো একই অঙ্ক, হ্যাঁ, এগুলো রিপিটেড কোনো ইয়ে না। আপনারা এগুলো একটু করবেন, পরে যদি কনফিউশন থাকে আপনারা আমাদের বললেই হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা আমি একটু বের করি, আপনাদের একটু দেখাই। হ্যাঁ, একটু দাঁড়ান। আচ্ছা, এই যে এটা হচ্ছে অনুপাতের অ্যাসাইনমেন্ট থাকবে এখানে, হ্যাঁ। এই অঙ্কগুলো আপনারা করবেন সবগুলা, এখানে আমি দিয়ে দিচ্ছি টোটাল। এইগুলা করে ওইটা আগে জমা দিয়ে দেন, তারপরে এখানে যে কটা আছে এই কটা জমা দিয়ে দেবেন করে। এখানে অনুশীলন আমি ওটা আপনারা কালকে মধ্যে জমা দিয়ে দেন, কাল শুক্রবারের মধ্যে দেন, হ্যাঁ। শুক্রবারের মধ্যে দিলে আপনাদের হচ্ছে আমি লেকচার শিট এই অ্যান্সার শিটটা দিয়ে দেব। আর কোনো ভুল ভ্রান্তি কোথায় কি হলো না হলো এগুলো আপনারা ওখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে এটা আবার শুরু করবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা ছিলাম কোথায় জানি? আহ, আপনার আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যাব, তাই না? তো এটা আমরা আজকে শেষ করব আশা করি। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাসার্টিভ থেকে আমরা ইম্পারেটিভে যাব। তো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে যাওয়ার ক্ষেত্রে দুই ধরনের বিষয় আছে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হয়, হ্যাঁ, তাহলে আপনাকে লেট দিয়ে শুরু করতে হবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিলে আর মেন ভার্ব দিলে হয়ে যাবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ হয় তাহলে নট বসাতে হবে। নট কোথায় বসে আগের ভয়েসের ক্লাসে বলছি, যে নট কিন্তু নাউনের আগে প্রোনাউনের পরে বসে। যেমন এখানে দেখেন বলছে উই শুড লাভ আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশকে ভালোবাসা উচিত, দেশকে ভালোবাসা উচিত। এবং হচ্ছে দেশকে ভালোবাসা উচিত এইগুলা কথাবার্তা ওই বই পুস্তকে পাওয়া যায়, বাস্তবতাতে কোনো ভিত্তি নাই। হুম। আজকে দেখলাম যে, একটু আগে খবরে দেখলাম যে শেখ হাসিনা একটা ভাষণ দিছে, আর তার প্রেক্ষিতে আমাদের ঢাকায় গিয়ে 32 নম্বর বাড়িতে আগুন দিছে এই ছেলেপেলে। তো ভালো কাজ, হ্যাঁ, দেশে ভালো কাজে শরিক হতে হবে সবাইকে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের উই শুড লাভ আওয়ার কান্ট্রি, তাহলে এখানে আমাদের কি করতে হবে, যেহেতু এটা ফার্স্ট পার্সন আর থার্ড পার্সনে, ফার্স্ট পার্সন দিয়ে শুরু, তাহলে আমরা কি করব, প্রথমে লেট বসাবো। তাহলে লেট, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম মানে ওয়ার আস, তারপরে লাভ আওয়ার কান্ট্রি, মেন ভার্ব থেকে পরেরটুকু বসালে হবে, হ্যাঁ। লেটস লাভ আওয়ার কান্ট্রি। এরপর বলছে হি শুড নট টেল এ লাই। তাহলে এখানে আমরা যেহেতু নট আছে, তাহলে ওই যে হচ্ছে নটের ব্যবহার থাকবে। তাহলে লেট, লেট হিম হবে, তারপরে নট, হ্যাঁ, কারণ নট প্রোনাউনের পরে বসে, তারপরে মেন ভার্ব থেকে পরেরটুকু, হ্যাঁ।
টেল এ লাই। ওকে, এরপরে বলছে নাবিলা ডাজ নট সিং এ সং, তাহলে লেট নট, কারণ নাবিলা হচ্ছে নাউন, নাউনের আগে বসে নট আর প্রোনাউনের পরে বসে, তাহলে লেট নট নাবিলা সিং এ সং। ওকে, মেন ভার্ব থেকে পরেরটা। উই শ্যাল গো আউট, তাহলে লেটস গো আউট। আচ্ছা, এরপরে কিন্তু অনেক সময় দেখবেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা সেকেন্ড পার্সন হয়। আমরা ফার্স্ট পার্সন থার্ড পার্সন দেখে আসলে সেকেন্ড পার্সন হয়। সেকেন্ড পার্সন হলে মেন ভার্ব থেকে পরের অংশটুকু লিখলে হবে, লেট টেটের এখানে দরকার নেই। আর যদি নেগেটিভ হয় তাহলে নেভার দিয়ে শুরু করবো। যেমন ইউ শুড ক্লোজ দ্য ডোর, হ্যাঁ, তাহলে সেকেন্ড পার্সন না ইউ, তাহলে আমরা শুধু ক্লোজ দ্য ডোর থেকে শুরু করবো, ক্লোজ দ্য ডোর এগুলো বাদ। তারপরে ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, হ্যাঁ, তাহলে আমরা সরাসরি শুরু করব হচ্ছে এই ইউ মাস্ট বাদ দিয়ে স্পিক দ্য ট্রুথ থেকে। ঠিক আছে। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স কে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করার উপায়টা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আপনার অনেক সময় এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়, সেই সময় প্রথম কাজটা হচ্ছে আগে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে আর্টিকেল আছে কিনা। এই যে আর্টিকেল আছে কিনা, আর্টিকেল থাকলে একরকম, না থাকলে আরেক রকম। হ্যাঁ, আর্টিকেল যদি না থাকে তাহলে হাউ, আর যদি আর্টিকেল থাকে তাহলে হোয়াট দিয়ে শুরু করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ লিখবো, এরপরে এরপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ব্যবহার করলে হয়ে যাবে। আর যদি ভেরি, মোস্ট, ইনডিড এরকম কিছু কথা থাকে সেইগুলো আর বাক্যের মধ্যে থাকবে না। আর শেষে গিয়ে অবশ্যই এই চিহ্নটা বসাতে হবে, এক্সক্লেমেটরি মার্ক যেটা আছে সেটা আমাদের বসাতে হবে। যেমন দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। হুম, তাহলে এখানে দ্য সিনারি ইজ ভেরি চার্মিং এর মধ্যে কি আহ, মানে আর্টিকেল আছে? আর্টিকেল আমাদের মানে শুরুতে আছে, কিন্তু মানে আমাদের অ্যাডজেক্টিভের আগে, মানে চার্মিং, চার্মিং এর আগে তো আর আর্টিকেল নাই, মানে অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল নাই। তাহলে আমরা হাউ দিয়ে শুরু করবো, এই যে বললাম হাউ দিয়ে। তাহলে হাউ, তারপরে অ্যাডজেক্টিভটা চার্মিং, চার্মিংটা বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো দ্য সিনারি, তারপরে ভার্ব বসাবো, তারপরে চিহ্ন বসালে হয় যাবে। হ্যাঁ, খুবই সহজ বিষয়। আচ্ছা, যেমন এখানে বলছে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এইবার দেখেন আর্টিকেল আছে। এই যে এক্সাইটিংটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এর আগে ভেরি, তার আগে আর্টিকেল আছে। মানে আপনার কি বলে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে যদি আর্টিকেল থাকে তখন এই হিসাবে আমরা কাজ করব। তাহলে এখানে আমরা এবার হোয়াট দিয়ে শুরু করব, তাই না? তাহলে হোয়াট, তারপরে ভেরি টেরি থাকলে তো বাদ যাবে বলছি, তাহলে আর্টিকেলটা বসাবো। এক্সাইটিং এর আগে তাহলে অ্যান হয়ে যাবে, এবার অ্যান এক্সাইটিং গেম, তারপরে সাবজেক্ট ক্রিকেট, তারপরে ভার্ব হচ্ছে ইজ। হ্যাঁ, এই তো। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন ম্যান ইজ ইনডিড এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন, মানে মানুষ সত্যি একটা বিস্ময়কর সৃষ্টি, যাদের মূল কাজ হচ্ছে পৃথিবীটা ধ্বংস করা। পৃথিবীর যত কিছু অপরাধ আছে, যত অন্যায় আছে, পৃথিবী ধ্বংস করার মূল কারিগর হচ্ছে মানুষ। হুম, এই পৃথিবীতে অন্য কোনো প্রাণী, পশু, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস যত কিছু ক্ষতি না করে, মানুষ তার থেকে বেশি ক্ষতি করে এই মানে প্ল্যানেটের। মানে আমরা একটা জায়গায় বসবাস করতেছি, আমার সন্তান ভবিষ্যতে বসবাস করবে, তার সন্তান বসবাস করবে, এটা আমি জেনেও এই পৃথিবীর সবচেয়ে ক্ষতি করতেছি আমরা। হ্যাঁ, এটা কল্পনা করতে পারেন আপনি? যে মানে কেউ যদি বলে যে তোমার ছেলের আগামী বছরে বায়ু দূষণের কারণে তোমার ছেলের লাঞ্চে ক্যান্সার হবে, ও তো হতাশ, মানবে না। হ্যাঁ, এইটা কোনো কথা আছে? ছেলেরটা নাই কষ্ট মষ্ট করে যদি বলে তোমার ছেলে যে ছেলে হবে, নাতি হবে, নাতিরও কিন্তু না না, এটা হবে না। কিন্তু দেখেন সে অপরাধ করেই যাচ্ছে, অপরাধ করেই যাচ্ছে। আপনার খাবারে ভেজাল দিচ্ছে, সে ভাবছে যে আমি তো এটা খাবো না, আমার ছেলে পেলে তো খাবো না, আমি খুব সতর্ক থাকি অল টাইম। আরেকজনের ছেলে খাবে, এখন তার যা হয় হোক, পৃথিবী নষ্ট হলে আমার কি? আমার তো ভালো আছে, রাস্তা ময়লা ফেলে দিচ্ছে 3 তলা থেকে, রাস্তা ময়লা হচ্ছে হোক, আমার তো ঘর পরিষ্কার। হুম, অথচ সে বাইরে যাওয়ার সময় কিন্তু তার ফেস করতে হবে, ড্রেনের ভিতরে ময়লা ফেলতেছে। এইগুলো আপনার এরা করে করে এগুলো মানুষই করে, এগুলো কুকুর বিড়াল বিড়াল করে, কুকুর বিড়াল আর এগুলো পরিষ্কার করে। হ্যাঁ,
আপনার যেখানে গাছ কাটার দরকার নাই সেখানেও কাটতেছে, যা খুশি তাই করে। মানে কোনো বিবেক নাই, কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই, মানে একেবারে এরা ধরেন মানুষের নামেই, মানে অন্য কোনো কিছু নাই। হ্যাঁ, মানে যত অন্যায় অপরাধ করা যায় সবই করে। আর এরা মানুষ নাকি আবার পৃথিবীর বিস্ময়কর সৃষ্টি, সেরা জীব বলে, এই বলে সেই বলে, অথচ কার্যকলাপ দেখে মনে হয় যে এরা আসলে মানে কি এটা। হুম। তো যাই হোক, এখানে আমরা পরীক্ষার জন্য পড়তেছি, ম্যান ইজ এ ইনডিড এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন। ঠিক আছে, মানুষ হচ্ছে বিস্ময়কর এক সৃষ্টি, যে সকল অপকর্মের সাথে জড়িত। তো এখানে আমাদের যেহেতু ওয়ান্ডারফুল ক্রিয়েশনের কথা বলছে, এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন, তাহলে এখানে আমরা আর্টিকেল দিয়ে শুরু, আর্টিকেল আছে, তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করবো, তাই না? তাহলে হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন এ ম্যান ইজ। আচ্ছা, হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ, একই জিনিস। হ্যাঁ, সিম্পল জিনিস। তো এটা একটু করবেন। এখন যদি আপনাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ঘুরে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে, এরকম হতেই পারে, আমরা তো এতক্ষণ এক্সক্লেমেটরি বানালাম না। তাহলে সহজ কথা হচ্ছে সাবজেক্ট ও ভার্বকে চেঞ্জ করবেন না, এটাকে নিয়ে আসবেন সেন্টেন্সের শুরুতে। হাউ আর হোয়াট এর পরিবর্তে আপনার ভেরি আর মোস্ট যেটা বাদ দিছিলেন সেটা বসাবেন। নাউনের পূর্বে গ্রেট বসাবেন। হ্যাঁ, অ্যাডজেক্টিভের পূর্বে হলে ভেরি আর মোস্ট, আর নাউনের পূর্বে হলে গ্রেট বসাবেন। আর্টিকেল অপরিবর্তিত থাকবে, আর ওই যে চিহ্নটা এবার আর থাকবে না। যেমন হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, তাহলে ইট ইজ সামনে লিখবেন এ, এই যে ভেরি বসাতে হবে, নাইস সিনারি। ওকে, চিহ্নটা উঠে যাবে, তার মানে ওই আগেরটার বিপরীত, জাস্ট শুধু, অন্য কিছু না। আগেরটার বিপরীত করলে আপনার চেঞ্জ হয়ে যাবে। তো এটা খুব একটা মানে ইয়ে না, জাস্ট শুধু চেঞ্জ করলে হয়ে যাবে। এরপর আমরা সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডে আসি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের বুঝতে হলে আপনার মূল যে জায়গায় ফোকাস করতে হবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে আপনার দুইটা ক্লজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সেন্টেন্স থাকবে। এই বুঝলেই হবে, আর কিছু বোঝা লাগবে না। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। যেমন সিম্পল সেন্টেন্স যদি শুরু হয় বিকজ অফ দিয়ে, হ্যাঁ, বিকজ অফ দিয়ে শুরু হয় নর্মালি, বিকজ অফ দিয়ে বেশি আসে পরীক্ষায়। তাহলে আপনি কমপ্লেক্স করার সময় অ্যাজ বসাবেন বা সিন্স বসাবেন, যেটা খুশি। আর হচ্ছে কম্পাউন্ড করার সময় মাঝখানে অ্যান্ড বসালে হয়ে যাবে। ব্যাপারটা কি রকম একটু দেখি। যেমন এটা দেখেন, বলছে বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। হ্যাঁ, আমি অসুস্থতা থাকার কারণে আমি মিটিং এ অ্যাটেন্ড করতে পারি নাই। এটাকে আমরা যখন হচ্ছে কমপ্লেক্স করব, তো কমপ্লেক্সের নিয়মটা কি? দুইটা ক্লজ তৈরি করতে হবে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা তো তৈরি করাই আছে, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা তো তৈরি করাই আছে, এটা নিয়ে আমাদের হচ্ছে টেনশনের কোনো কারণ নেই। তাই আরেকটা সেন্টেন্স তৈরি করবো কিভাবে? আমরা সিন্স দিয়ে শুরু করব। সিন্স, হুম, সিন্স। সেন্টেন্স তৈরি করতে কি লাগে? সাবজেক্ট লাগে। এইটুকুর মধ্যে সাবজেক্ট কোথায়? বিকজ অফ মাই ইলনেস, তাহলে মাই, মায়ের সাবজেক্ট হচ্ছে আই। আই, হ্যাঁ, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। কুড নট আছে পাস্ট টেন্স, তাহলে বিকজ আই ওয়াজ। এটা ইলনেস, ইলনেসটা হচ্ছে নাউন, তাহলে এটাকে আমরা এখানে অ্যাডজেক্টিভ ইল। সিন্স আই ওয়াজ ইল, তারপরে কমা দিয়ে এটা লিখ, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। বুঝছেন ব্যাপারটা কি? হ্যাঁ, মানে এইটুকুকে আমরা একটা সেন্টেন্স বানাই নেব, তাহলে আমাদের জন্য কাজটা কমপ্লিট হবে সহজে। হ্যাঁ, মিটিং। এখন যদি বলে এটাকে কম্পাউন্ড করেন, তাহলে কম্পাউন্ড করলে আপনি এইটা শুধু মিশাই দিবেন, আর এই কমাটা তুলে দিয়ে এখানে মাঝখানে একটা এন্ড লিখে দেবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা সহজ একটা কথা। তা আমরা লিখবো কি, সিন্স আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আর আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। আমরা কমপ্লেক্সটাকে বানাতে পারলে কম্পাউন্ড বানানো কোনো বিষয় না। কারণ কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়ে থাকলো, শুধু কমা আর সিন্সকে বিদায় দিলে হয়ে গেল। হ্যাঁ, এই তো। এরপরে কোনো কোনো বাক্যে দেখবেন আপনার ইনস্পাইট অফ দিয়ে শুরু হয়েছে অথবা ডেসপাইট দিয়ে শুরু হয়েছে, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে এই একই প্রসেস, যা শুধু এইটাতে আগেরটাতে অ্যাজ বসালাম, এখানে দো বসাবো অথবা অল দো বসাবো, আর কম্পাউন্ড করার সময় বাট বসাবো। কিরকম?
যেমন ইন স্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ হ্যাপি, মানে তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সুখী। কাজী নজরুল ইসলাম যেমন বলেছিল না, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, হ্যাঁ, তুমি মোরে দানিয়েছো খ্রিস্টের সম্মান, কণ্টক ও মুকুট শোভা। হুম। তা আসলে কণ্টক মুকুট শোভা আসলে শুধু দারিদ্র হলেই হয়। যারা দারিদ্র হতে পারে না, দারিদ্রতা থাকে না, দরিদ্র হয় না, তাদের আহ, মানে মহান হতে পারে না। ঠিক আছে। মহান হতে হলে আহ, দরিদ্র হতে হবে। আপনাদের যদি কারো মনে মহান হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে গরিব হতে হবে, কারণ গরিব না হলে আপনার মন পরিষ্কার হবে না। মনের ভিতরে অহংকার থাকবে, কলুষতা থাকবে। হ্যাঁ, পৃথিবীর বুকে দেখবেন যারা মহামানব ছিল, যারা ধর্মীয় গুরু ছিল, হ্যাঁ, নবী রাসূল ছিল, হিন্দুদের যারা দরবেশ ছিল, ইয়া মুনি ঋষি ছিল, এরা সবাই গরিব ছিল। কেউ কিন্তু কোটিপতি ছিল না। এর কারণ হচ্ছে কি, তারা মহান ছিল। মহান হতে হলে আপনার গরিব হতে হবে। বড় লোক হয়ে কোনোদিন মহান হওয়া যাবে না, এটা সম্ভব না মানুষের পক্ষে। এই জন্য উম, কাজী নজরুল ইসলাম এই কথা বলেছে যে, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়েছো খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা, দিয়াছো তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। হ্যাঁ, মানে সে দারিদ্রকে বলছে যে তুমি আমাকে মন খুলে কথা বলার সাহস দিয়েছো, এটাই বিশাল ব্যাপার। হ্যাঁ, গরিব মানুষ কিন্তু সবই বলতে পারে, সব কথা বলতে পারে। ঠিক আছে। বুঝছেন? তো এই জন্য আমার সবচেয়ে ফেভারিট আর কি, ভালো লাগে আমার সবচেয়ে কাজী নজরুল ইসলামের কবিতা আর কি। হ্যাঁ, ওনার আরেকটা এই কবিতার একটা লাইন ছিল, খুব মজার লাইন। বলছে, গাহি গান গাঁথি মালা কণ্ঠ করে জ্বালা, ধ্বংসিল সর্বাঙ্গে মোর নাগ নাগ বালা। হুম। গান গায়, মালাও গাথে, কিন্তু কণ্ঠের ভিতরে একটা জ্বালা। হুম। আর গোটা শরীরে কেন যেন মনে হচ্ছে সাপের কামড়। নাগ নাগ বালা দংশন করেছে, বুঝছেন? হুম। বলছে, নিমিষে সে সুখ স্বর্গে নিভে যায় বাতি, আর কাটিতে চায় না যেন আর কাল রাতি। মানে তার এমনই জীবন, বুঝছেন, যে কাল রাতে আর যায় না, তার জীবন থেকে কষ্ট আর যায় না। একজন কবি যার গান আজকে ইউটিউবে বেচা বিক্রি করে মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে, সে তার টাকার অভাবে তার সন্তান মারা গেছে, চিকিৎসা করতে পারেনি। আরো ব্যাপারটা হচ্ছে, চিকিৎসা তো করতেই পারেনি, দাফন কাফন করারও টাকা ছিল না তার। সে যখন এটা করবে, তো কেউ তাকে টাকা দেয়নি। পরে সে একটা আহ, জায়গায় গান লিখে দিয়ে টাকা নিছে। গানটা আপনারা শুনতে পারেন, বাগিচায় বুলবুলি তুই দিস না আজি দল। এই গানটা সে লিখেছে, একজন টেপ রেকর্ডারকে জমা দিয়েছে, তারপর ওখান থেকে কিছু টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে তার সন্তানের দাফন কাফন হয়েছে। আর আজকে ধরেন তার গান ইউটিউবে বিক্রি করে মানুষ কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ। আর তার মানে তাকে একটু সম্মানও করে না মানুষ। মানে যারা ধরেন অনেকে আছে, দেখবেন যে কবির এ কথা শুনলেও অশান্তি লাগে তারে। কাজী নজরুল ইসলামের মতো লোক যারা বাঙালির সকল কিছুতে তার অবদান আছে, সেই লোকে মনে করেন যে এই অবস্থা। যাই হোক, তা আপনারা যদি কেউ মহান হতে চান, গরিব হবেন। ডেসপাইট অর ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি। হ্যাঁ, গরিব হওয়া সত্ত্বেও সে নাকি সুখী। স্বাভাবিক, গরিব হলে সুখ আসে, মনে একটা সুখ আসবেই, তাছাড়া উপায় নাই। তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে হচ্ছে আপনার অলদো। হুম। অলদো বসাবো আমরা। অলদো, অলদো, অলদো কেন? যদিও। অলদো তাহলে হিজ পোভার্টি, তাহলে হিটা এখানে নেবেন। ইজ পোভার্টির নাউন কি? পুয়ার। অলদো হি ইজ পুয়ার, হি ইজ হ্যাপি, হয়ে গেল। খুব সহজ কথা। হ্যাঁ, ঠিক আছে। আহ নয়ন বলছে হি হ্যাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাজ দিলেও কিন্তু হবে। অলদো হি হ্যাজ পোভার্টি হি ইজ হ্যাপি, এটা দিলেও কিন্তু হবে।
হ্যাঁ, কাতার গরিব মানে দারিদ্র থাকা সত্ত্বেও সে সুখী আছে। অথবা বলতো হি ইজ পুয়ার, সে গরিব তারপরে সে সুখী। আর হি ইজ পুয়ার বাট হ্যাপি। এখন আপনি বলতে পারেন স্যার হি ইজ পুয়ার এই পর্যন্ত আসলো, বাট হি ইজ হ্যাপি লিখলেন না কেন? তাহলে যেহেতু হি ইজ আগে একবার লেখা হয়েছে, এখানেও হি ইজ, এরকম দুইটা হি ইজ একসাথে থাকলে একটা কমন নেওয়া যায়। অর্থাৎ হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপির জায়গায় আপনি হি ইজ পুয়ার বাট হ্যাপি লিখলে একই কথা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এগুলো একটু পড়বেন, তাহলে এগুলো প্র্যাকটিস করলে হবে কিন্তু, হ্যাঁ মানে যা শুধু একই জিনিস আপনি প্র্যাকটিস করবেন, এগুলো পারবেন। এরপর আমরা চলে আসি ইন কেস অফ। অনেক সময় দেখবেন যে ইন কেস অফ বলে একটা শব্দ দিয়ে শুরু হয়, বা বাই দিয়ে শুরু হয়, বা উইদাউট দিয়ে তারপর জেরান্ড থাকে। তখন কি করবেন? তখন আপনার হচ্ছে কমপ্লেক্স করার ক্ষেত্রে ইফ দিয়ে শুরু করতে হবে, তারপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে ইম্পারেটিভ করতে হবে। কিরকম? যে হচ্ছে একটা উদাহরণ দেই, বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, এখানে বাই এর পরে জেরান্ড, ইউ মে বি হেলদি। তাহলে আপনাকে এখানে বললো কি ইফ দিয়ে শুরু করতে হবে। তাহলে ইফ দিয়ে শুরু করতে হলে ইফ, ইফ এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এই যে ইউ, ইফ ইউ টেক, টেকিং এর ভার্ব টেক ফিজিক্যাল এক্সারসাইজ, দেন ইউ মে বি হেলদি। হুম। আর আমরা হচ্ছে পরেরটা কম্পাউন্ডে ইম্পারেটিভ দিয়ে করবো। ইম্পারেটিভদের নিয়ম কি মনে আছে? ইম্পারেটিভ দিয়ে একটা করে আসলাম যে সেকেন্ড পার্সন থাকলে এটা বাদ দিতে হয়। তাহলে টেক ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ইউ মে বি হেলদি, এই। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। এই যে টেক ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ইউ মে বি হেলদি। আচ্ছা। আচ্ছা, যেমন এই তো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ, একই কথা। হ্যাঁ, যে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। তারপরে আপনি লিখবেন হচ্ছে ইম্পারেটিভ, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড ইন লাইফ। হ্যাঁ, এই যে ইউ থাকলে আপনার প্রথমটুকু বাদ দিয়ে ভার্ব থেকে শুরু করলে হয় imperative করার সময়, এই। তাহলে এইগুলো একটু দেখবেন, তাহলে কমন পড়বে। আর একটা জিনিস আছে, টু প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, টু, টু থাকবে এইটা। কিরকম আপনার একটা উদাহরণ দেখি, এই যে বলছে হি ওয়াজ টু উইক টু ওয়াক, মানে সে এত দুর্বল যে হাঁটতে পারে না। হ্যাঁ, তাহলে এই টু আর টু যুক্ত, এইগুলো যখন আপনি কমপ্লেক্স বা কমপ্লেক্স করতে হলে, হ্যাঁ, আপনাকে হচ্ছে এখানে হি ওয়াজ, এই টু উইকের জায়গায় আপনি লিখবেন সো উইক, সো উইক, তারপর লিখবেন দ্যাট। এবার হচ্ছে নেগেটিভ বাক্য লিখবেন, হ্যাঁ, নেগেটিভ ক্লজ লিখবেন। তাহলে হি হাঁটতে পারে না মানে কি? ক্যান নট, ক্যান নট ওয়াক। ওকে, ক্যান নট ওয়াক। হি ওয়াজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। ওকে। আচ্ছা, আবার বা কুড ওয়াজ আসছিল, সরি এটা কুড নট হবে, আমার ভুল হয়েছে। ওয়াজ থাকলে এপাশে ওয়াজ যেহেতু এটা কুড নট হবে। আবার আপনি যখন কম্পাউন্ডে যাবেন তখন তো সহজ কথা। হুম। এই যে হি ওয়াজ, মাঝখানে এন্ড বসাই দেবেন, হ্যাঁ, আর হিটাকে সামনে চলে গেল। তাহলে হি ওয়াজ উইক কুড নট ওয়াক। এখন এই সো উইকের জায়গায় ভেরি উইক, হ্যাঁ, ভেরি উইক। সো উইক আর ভেরি উইক দিলে হবে, সো এর জায়গায় ভেরি বসাই দিলে হয়ে যাবে। হুম, এই এই টাইপের কিছু প্রশ্ন থাকে অনেক সময়, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে ডিগ্রির ব্যাপারে। ডিগ্রিতে কয় ধরনের ডিগ্রি আছে? তিন ধরনের, একটা হচ্ছে পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ। তো পজিটিভ ডিগ্রিটা কি? সেটা হচ্ছে কারোর সাথে তুলনা হবে না, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইজনের সাথে তুলনা হবে, আর সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে আপনার অনেকের মাঝে তুলনা হবে। তো আপনি যখন পজিটিভ ডিগ্রি, পজিটিভটি দেখতে কেমন? দেখতে হচ্ছে হি, সাবজেক্ট ভার্ব অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন। দেখেন অ্যাজ অ্যাজ যুক্ত থাকবে, মাঝখানে স্ট্রং আছে, স্ট্রঙ্গার টঙ্গার এগুলো কিছু নাই, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এটাকে যখন আপনি কম্পারেটিভ করবেন, তো এখানে সাবজেক্ট কয়টা? এখানে হচ্ছে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে হি, একটা হচ্ছে লায়ন, দুইটা সাবজেক্ট। তাহলে আপনাকে দ্বিতীয় সাবজেক্টটা আগে লিখতে হবে, এ লায়ন। তারপরে ভার্ব ইজ লিখবেন, নেগেটিভে নট লিখবেন, নট। স্ট্রং এর কম্পারেটিভ কি? স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার, তারপরে দেন, তারপরে দ্বিতীয় হচ্ছে হি। হ্যাঁ, হি ইজ নট স্ট্রঙ্গার দেন হি। ওকে, বুঝতে পারছেন বিষয়টা কি? আবার যদি আপনার নেগেটিভ থাকে, হ্যাঁ, নেগেটিভ থাকলে এই নটের আর দরকার নেই, নট তুলে দিলেই হবে। যদি এই বাক্যটাই নেগেটিভ থাকে তাহলে নটটা আর লাগবে না, এই এইটুকু হচ্ছে পার্থক্য।
এখন যদি আপনার অনেক সময় দেখবেন সুপারলেটিভ ডিগ্রি দেওয়া থাকে, সেইটাকে আপনার বলে কম্পারেটিভ করেন, পজিটিভ করেন, তখন কি করব? সুপারলেটিভ কেমন, যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা তো সুপারলেটিভ। কেন সুপারলেটিভ? কারণ হচ্ছে বেস্ট বয়, বেস্ট, গুড, বেটার, বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে আপনাকে এখানে কি করতে হবে? প্রথমে হচ্ছে আহ, যেহেতু সবার সাথে তুলনা, কম্পারেটিভে হচ্ছে আপনাকে নিয়ে আসার সময় সাবজেক্ট লিখবেন হি, সাব, ভার্ব লিখবেন ইজ। হ্যাঁ। তা- তারপরে হচ্ছে বেস্টের কম্পারেটিভ ফর্ম কি, গুড, বেটার, বেস্ট, তাহলে বেটার, বেটার লিখবেন। তারপরে এইটা মুখস্থ করবেন, দেন এনি আদার, দেন এনি আদার বসাবেন। তারপরে হচ্ছে 2 নম্বর সাবজেক্ট যেটা থাকে, বয় ইন দ্য ক্লাস, সেটা লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এটা কম্পারেটিভ। আর যদি পজিটিভ করেন তাহলে আপনার যা শুধু হচ্ছে নো আদার দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, নো আদার বয় ইন দ্য ক্লাস, যেহেতু এটা পজিটিভ সেহেতু গুড, বেটার, বেস্ট, তাহলে গুড হবে এখানে। ইজ, সো অ্যাজ দিয়ে শুরু হয় পজিটিভে, সো গুড অ্যাজ হি। হ্যাঁ, এটা প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। ওকে, এটা আসে, এটা 90% পরীক্ষায় আমি দেখছি যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাই পরীক্ষা করতে করতে দেয়, ট্রান্সফরমেশন করতে দেয়। এটা ভালো করে প্র্যাকটিস করবেন, যদি মনে না থাকে নিয়মটা আপনার মুখস্থ করে ফেলবেন, এটা আসবে পরীক্ষায়। এবার আসি ওয়ান অফ দা হিসাব। ওয়ান অফ দা যদি থাকে তাহলে আমরা হচ্ছে মানে সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভে থাকবো, তখন হচ্ছে ওয়ান অফ দা, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে কম্পারেটিভ ফর্ম বেটার। এখানে আমরা দেন এনি আদার বললাম, এখানে দেন মোস্ট আদার বলবো। হ্যাঁ, দেন মোস্ট আদার, তারপরে সাবজেক্ট শেষ। আর পজিটিভ করার সময় ভেরি ফিউ লিখবো, শুধু ভেরি ফিউ বয়স লিখলেই হবে। এই, এছাড়া আর কোনো পার্থক্য নেই। আপনারা এটা একটু রিডিং করলে দেখবেন এগুলো পারবেন। তা ডিগ্রিতে এইগুলোই আসবে। আর এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আপনার অনেকগুলো প্রশ্ন আছে। এইগুলো বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে খুব ইম্পর্টেন্ট, সেগুলো ট্রান্সফরমেশনের প্রশ্ন আপনাদের শিটেও দেওয়া আছে। এগুলো প্র্যাকটিস করলে আপনার ট্রান্সফরমেশন ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু লাগবে না। অধিক বই পুস্তক পড়তে যাবেন না, অধিক শিট টিট পড়তে গেলে আপনার ভুল হবে, দরকার নেই। আপনি এইগুলো প্র্যাকটিস করে আগে আয়ত্ত করতে শিখেন যে এইভাবে এটা হচ্ছে, তাহলে আপনার মানে ইয়ে হয়ে যাবে। আর আমাদের জেনারেল নলেজ অল্প একটু পড়া ছিল, ওটা কালকেও পড়া যাবে, অসুবিধা নেই। তবে আমি আপনাদের ওই যে যেটা মানে জেনারেল নলেজের যে বিষয়টা, ওই কতটুকু পড়তে হবে এটা একটু হচ্ছে বলি। বাংলাদেশের আপনার এই যে আহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে একটু ধারণা নিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বলতে আমরা বুঝতেছি যে বাংলাদেশে যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আছে, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি আছে, আর বাংলাদেশে যে ডাক বিভাগ আছে, ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশের ডাক বিভাগটা থেকে প্রশ্ন হয় যে বাংলাদেশের ডাক বিভাগ মানে আপনার 5টি অঞ্চলে ডাক বিভাগের ভাগ আছে, সামনে তো ডাক বিভাগের পরীক্ষা হবে। এই ডাক বিভাগের অফিসারদের ট্রেনিং দেওয়ার জন্য 1986 সালে রাজশাহীতে একটা পোস্টাল একাডেমি যাত্রা শুরু করে। বাংলাদেশের টেলিফোন যোগাযোগের ক্ষেত্রে আমাদের মোবাইল ফোন বাংলাদেশে প্রথম আপনার 1983 সালে ডিজিটাল এক্সচেঞ্জ চালু হয়। আর হচ্ছে 1990 সাল থেকে আমাদের ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়, ঠিক আছে? গ্রামীণ ফোন, রবি, টেলিটক আর বাংলালিংক, এই 4টা ফোন কোম্পানি আমাদের দেশে এখন আছে। গ্রামীণ ফোন হচ্ছে সবচেয়ে বড়, আর তারপরে যেগুলো আছে, আর রাষ্ট্রীয় একটা আছে টেলিটক। হ্যাঁ, আমাদের ভূ উপগ্রহ কেন্দ্র যে 4টা আছে, এই সজীব ওয়াজেদের নামে, এগুলো তো এখনো চেঞ্জ হয়নি, হচ্ছে আস্তে আস্তে। জায়গাটা যখন চেঞ্জ হবে তখন চেঞ্জ করে নেবেন। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সাল থেকে, এটা ভালো করে পড়বেন। আমাদের দেশে বন পরিবেশের মধ্যে যেটা খালি পড়বেন যে আমাদের দেশের বন গবেষণা ইনস্টিটিউট আছে চট্টগ্রামে। বন আছে আমাদের 6 ধরনের, মেবি 6 ধরনের, না 5 ধরনের হতে পারে, 5 ধরনের। একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ বন, বা এটা পাহাড়ি বন। এটা থাকবে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ পাহাড়ি এলাকায়। হ্যাঁ, এই লোকেশনটা জানলেই হয়। আর হচ্ছে মানে পত্রপতনশীল বৃক্ষ যেটা, সেটা শালবন, যেটা ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুর, ভাওয়ালের গড় এখানে। আর ম্যানগ্রোভ মানে সুন্দরবন। সুন্দরবন খুবই ইম্পর্টেন্ট। সুন্দরবনের
আপনার হচ্ছে আয়তন 10,000 বর্গ কিলোমিটার, যার আমাদের দেশে আছে 62% বা 60%, যেটাই হোক। পাঁচটা জেলা মিলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী আর বরগুনা, পাঁচটা জেলায়। আর বাদ বাকিটা ভারতে। আর সুন্দরবনের মোট প্রধান নদী আছে, মানে পশুর, শিবসা, রায়মঙ্গল আর বলেশ্বর। হ্যাঁ। আর সুন্দরবনের ভিতরে একটা নদী আছে হাড়িয়াভাঙা, যেটা বাংলাদেশ আর ভারতের বর্ডারকে আলাদা করেছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো প্রত্যেক প্রশ্ন হয়। সুন্দর সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী গাছ। এছাড়া গোলপাতা আছে। আর পৃথিবীর সবচেয়ে সুন্দর সুদর্শন রয়্যাল বেঙ্গল টাইগার, এটা সুন্দরবনে শুধু পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আর একটা আছে সৃজিত উপকূলীয় বন। সৃজিত উপকূলীয় বন মানে উপকূলীয় জেলাগুলোতে বনায়নের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। আর একটা আছে সোয়াম্প ফরেস্ট। সোয়াম্প ফরেস্টটা কোনটা? ওই সিলেট আর সুনামগঞ্জ জেলায় যে আপনার রাতারগুল আছে, আপনারা কেউ যদি যান ওদিকে বেড়াইতে, গোয়াইনঘাট, মানে জলাভূমির বন, এগুলোকে বলে সোয়াম্প ফরেস্ট। এই পাঁচ ধরনের বন আছে। হ্যাঁ। আমাদের সামাজিক বনায়ন একটা আছে। সামাজিক বনায়ন এর অধীনে আপনার এই যে ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর, রামসাগর জাতীয় উদ্যান আছে দিনাজপুরে, লাউয়াছড়া জাতীয় উদ্যান আছে মৌলভীবাজারে, আর সাতছড়ি আছে হবিগঞ্জে। এগুলো একটু পড়বেন। ইকো পার্ক। ইকো পার্কের মধ্যে হচ্ছে আপনার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক, এটা চট্টগ্রামে। মুরাইছড়াটা হচ্ছে মৌলভীবাজারে। আচ্ছা, পরিবেশ দূষণ এখানে আছে আমাদের। পরিবেশ দূষণ কেন হয়? পরিবেশ দূষণের প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি, অন্য কোনো কারণে। এই সামান্য একটু পড়লেই এখান থেকে এত সুন্দরবনটা খুবই নিখুঁত ভাবে দেখবেন। সুন্দরবন থেকে আপনি বন পরিবেশ থেকে প্রশ্ন কমন পাবেন। আর এখান থেকে এই যে টেলিযোগাযোগ, ডাক বিভাগ, এইটুক পড়লে এখান থেকে মোটামুটি বিজ্ঞান প্রযুক্তি থেকে কমন পাবেন। এই কয়েকটা জিনিসই আজকের ক্লাসের আলোচনা বিষয় ছিল। আমরা আর মানে আগামী ক্লাসে আমরা হচ্ছে গড় আর হচ্ছে আপনার কি ন্যারেশন গুলো শিখবো। ঠিক আছে। আজকের লেকচারে মনে হয় জেন্ডারটা দেওয়াটা বাদ পড়ে এসেছে, এখন কালকের লেকচারের সাথে অথবা লেকচারটা আপডেট করে দিয়ে দেবো।